তুমি তো সেদিন বলেছিলে আমি তোমার যোগ্য নই, তাই তোমার জন্য একটু একটু করে নিজেকে যোগ্য বানিয়েছি আমি। অপেক্ষার প্রহর যে শেষ হয় না। আহান ভাই, কবে আসবে তুমি? মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে আনমনে কথাটি বলল মায়া। আজ 7টা বছর ধরে আহানের জন্য সে অপেক্ষারত, কিন্তু তার এই অপেক্ষার কদর আহান কখনোই বোঝেনি। তাই তো বছরের পর বছর দিব্যি কাটিয়ে দিচ্ছে। হঠাৎই পেছন থেকে আহানের ছোট বোন আশা চেঁচিয়ে বলে ওঠে, ভাবিবু, জানিস সামনের সপ্তাহে ভাইয়া দেশে ফিরেছে। এসেই নাকি আমাদের বেশ বড়সড় একটা সারপ্রাইজ দেবে। তুই সত্যি বলছিস আশা? আমার আহান ভাই ফিরে আসছে, এই বুঝি আমার অপেক্ষার প্রহর শেষ হতে চললো? হ্যাঁ রে হ্যাঁ, তুই এত রাতের বেলা ছাদে কি করছিস? চল, ভাইয়া ভিডিও কল দিয়েছে, দেখবি চল। তুই যা, আমি আসছি। আশা চলে যাওয়ার কিছু সময় পর মায়াও ছাদ থেকে নিচে নেমে আসে। দূর থেকে এক পলক মোবাইলের স্ক্রিনে তাকায় সে। দূর থেকে চোখের দেখা দেখে নেওয়া যাকে বলে আর কি। তারপর আর সারা রাত মায়ের ঘুম আসে না। খুশিরা যে সারা শরীর জুড়ে বিচরণ করছে, এপাশ ওপাশ করতে করতে রাত কখন শেষ হয়ে আসে তার কোনো ইয়াত্তা নেই মায়ার। প্রতিদিনকার রুটিন অনুযায়ী ফজরের নামাজ পড়েই হাঁটতে বের হয়। ছোট্ট পার্কে বেশ কিছুক্ষণ রাউন্ড দিয়ে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে মায়া। হঠাৎই পেছন থেকে কে একজন মায়া বলে ডাকতে থাকে। মায়া পেছনে ফিরে তাকিয়ে মায়ের হাত দিয়ে বিড়বিড় করে বলে, ও নো, এই পাগলটা আবার। মায়াকে এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে মানাক তড়িঘড়ি করে তার কাছে আসে আর বিচলিত কণ্ঠে বলে, আপনার কি হয়েছে মায়া? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? শরীর খারাপ করছে কি? আমার মাথা আমি ধরেছি, তাতে তোর কি? তোকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবি না, কথা কানে যায় না? আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? আমি তো শুধু আপনার সাথে একটু কথা বলতেই আসি। ছোট বাচ্চাদের মতো মুখ ফুরিয়ে কথাটি বলে মানাক। তার কথা শুনে মায়া ফিক করে হেসে দেয়। এক দৃষ্টিতে মায়ার হাসি পাখা মুখটার দিকে তাকিয়ে থাকে মানাফ, আর মনে মনে ভাবে, আপনার মায়ায় আমি দিনকে দিন অতল সাগরে ডুবে যাচ্ছি। আপনি কি তা বুঝতে পারেন মায়া? মানাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া নিজের হাসি থামিয়ে বলে, সকাল সকাল এখানে কি করছিস? নামাজ পড়েছিস? হ্যাঁ পড়েছি। আমি তো আপনার সাথে দেখা করতেই এসেছি। এই, তোর কি আর কোনো কাজ নেই? আছে তো, এই তো সকাল সকাল আপনাকে চোখের দেখা দেখে গেলাম। এরপর বাবার সাথে অফিসে যাব। ও হ্যাঁ, আপনাকে তো বলাই হয়নি, কালই আমি বাবার অফিসে জয়েন করেছি। ভালোই করেছিস। এখন যা তো, আমি বাসায় যাব। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তুই বড় নাকি আমি বড়? আমি একা যেতে পারবো। মায়া বসা থেকে উঠে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। মানাফও উল্টো পটে হাঁটতে শুরু করে। সে জানে এখন মায়ার পেছনে গিয়েও তার কোনো লাভ হবে না, বরঞ্চ তাকে 2-4টে কথা শুনিয়ে দেবে মায়া। মানাফ যখন কলেজে প্রথম দিন যায় তখন তাকে সিনিয়রদের কাছে র্যাগিংয়ের শিকার হতে হয়। তখন সে কিছুটা বোকাশোকা টাইপেরই ছিল, কারোর সাথে খুব একটা কথা বলতো না। মা সেদিন তাকে সিনিয়রদের র্যাগিংয়ের থেকে বাঁচায়। মায়া তখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ওদের কলেজ এবং ভার্সিটি পাশাপাশি ছিল। সেদিনই মায়ার সাথে তার প্রথম পরিচয় হয়। মানাফ তারপর থেকে একমাত্র মায়ার সাথেই বন্ধুত্ব করে। সে কখনো মায়াকে সিনিয়র আপু বলে সম্বোধন করেনি, সবসময় আপনি বলে সম্বোধন করেছে। কিছুক্ষণের মাঝেই মায়া বাসায় চলে আসে। বাসায় এসে থেকে তার ফুপিমণি কিচেনে সকালে ব্রেকফাস্ট তৈরি করছেন। সাথে ফুলি নামক একজন পরিচারিকা রয়েছে, আর আশা ডাইনিং টেবিলে বসে বসে ঝিমোচ্ছে। আজ তার ভার্সিটি যেতে একদমই ভালো লাগছে না, তবুও তার মা মিতুল আহমেদ জোর করে তাকে ঘুম থেকে জাগিয়েছেন। পড়ালেখা নিয়ে হেলাফেলা উনি কিছুতে সহ্য করবেন না। মায়া এক পলক তার ফুপিমণির দিকে তাকিয়ে আশার পাশে গিয়ে বসে। ভাইবু, একটু মাম্মামকে বলো না, আজকে আমাদের ভার্সিটিতে যেতে একটু ইচ্ছা করছে না। এগুলো বললে হবে? সামনে না তোর প্রথম বর্ষের সেমিস্টার এক্সাম? আহান ভাই আসলে তো তোর পড়ালেখা লাটে উঠবে। তুইও মাম্মামের মতো কথা বলছিস, যা, তোর সাথে কথা নেই। এমন করে না বনু। আশা তাকে দেখে কাঁদো কাঁদো মুখ করে বলে। মায়া উঠে আশার গালে একটা চুমু দিলে সে ফিক করে হেসে দেয়। মায়া নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। সে আহানের বাবা আশরাফ আহমেদের অফিসের ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত। মায়া ফর্মাল ড্রেস আপে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। মায়াকে দেখে আশরাফ আহমেদ একটু হেসে তাকে বসতে বলে। সে আশার পাশে বসে পড়ে। আশাও ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। নাস্তা শেষে আশরাফ আহমেদ তাদের দুজনকে নিয়ে যাবেন। এরপর তিনজন একসঙ্গে বেরিয়ে পড়ে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে তখনই আশরাফ আহমেদের ফোনে আহানের ভিডিও কল আসে।
উনি কল রিসিভ করে কথা বলতে থাকেন। মায়া এক পলক আহানের দিকে তাকায়। বিদেশে গিয়ে আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে আহান। ভাবতেই ভেতরে ভেতরে নার্ভাসনেস কাজ করতে থাকে মায়ার। কলে কথা বলার সময় হঠাৎ করেই আহান মায়াকে দেখে ফেলে এবং বলে, পাপা, মেয়েটাকে কেন, তুই তো চিনতে পারছিস না? ও তো আমাদের মায়া। মায়ের নামটা শোনা মাত্রই পুরনো কিছু একটা মনে পড়ায় আহান কল কেটে দেয়। মায়া মন খারাপ করে জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে লুকিয়ে আহানকে দেখতে পেলেও আজ অনেকগুলো বছর পর আহান মায়াকে দেখেছে। বিদেশে যাওয়ার পর কখনোই আহান মায়ের সাথে কথা বা দেখতে চায়নি। আগে বেশিরভাগ সময়ই আহান তাকে হেই করেই কথা বলতো, যার কারণে মায়া তারপর থেকে আর আহানকে নিজের মুখ কখনোই দেখায়নি। মায়া চুপ করে বসে রয়েছে। হুট করে মন খারাপেরা জেঁকে বসেছে। আশা বেশ ভালোই বুঝতে পারছে মায়ের মন খারাপ, তাই সে এটা সেটা বলে তাকে হাসানোর চেষ্টা করতে থাকে। কিছুতেই তার মন ভালো হচ্ছে না। বারবার শুধু 7 বছর আগে আহানের চলে যাওয়ার দিনটার কথা মনে পড়ছে। 7 বছর আগে মায়ের বাবা মাহবুব আলম গ্রামের সাধারণ একজন স্কুল মাস্টার। ওনার ইচ্ছে একমাত্র মেয়েকে তিনি শহরে পড়াশোনা করাবেন। ঢাকার একটা কলেজে মায়ের ভর্তি সংক্রান্ত সব কাজ আগেই কমপ্লিট হয়ে আছে। সামনের সপ্তাহে তিনি মায়াকে কলেজ হোস্টেলে দিয়ে আসবেন বলে ঠিক করেছেন। যথাসময়ে তিনি মায়াকে নিয়ে হোস্টেলে দিয়ে আসেন। হোস্টেলের খাবার কিছুতেই খেতে পারে না মায়া, যার ফলে কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। তখন মায়ার ফুপিমণি গ্রামে এসে এই বিষয়ে মাহবুব আলমের সাথে কথা বলেন এবং জোর করে মায়াকে নিজের কাছে নিয়ে যেতে চান। বোনের কথায় রাজি হলেও মাহবুব আলম বলে দিয়েছেন মায়ের সকল খরচ উনি বহন করবেন। মিতুল আহমেদ ভাইয়ের এই কথা নিঃশব্দে মেনে নেন। ছোটবেলায় মায়া তার মাকে হারায়। মেয়ের কথা চিন্তা করে তিনি দ্বিতীয় বিয়ে করেননি। মিতুল আহমেদ অনেকবার ওনাকে আর মায়াকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছেন, তবে উনি কিছুতেই বোনের শ্বশুরবাড়িতে থাকবেন না। মিতুল আহমেদ মায়ের সমস্ত জিনিসপত্র গোছগাছ করে মায়াকে নিজের কাছে নিয়ে যায়। বাড়িটা বেশ অনেকগুলোই রুম রয়েছে। মিতুল আহমেদ মায়াকে ওনার মেয়ে আশার রুমের পাশের রুমটায় থাকতে দিয়েছেন। মায়া দূরে কোথাও যাওয়ার মতো জার্নি করতে পারে না, যার ফলে বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে সে। তার যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধে হয়ে আসে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় মায়া। মায়াকে দেখে মিতুল আহমেদ একটা মুচকি হাসি দেয়। এরপর তাকে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে দেন। দুপুরে না খাওয়ার ফলে খুব খিদে পেয়েছিল মায়ার, তাই সে খেতে শুরু করে। রাতে ছোট্ট আশা বায়না ধরে মায়ের সাথে ঘুমোবে। তারপর সেদিন থেকেই মায়ের সাথে আশার বেশ ভালোই ভাব জমে ওঠে। মায়া আশাকে সাথে নিয়ে বাড়িটা ঘুরে দেখছে। এর আগে আর একবার তার এই বাড়িতে আসা হয়েছিল, তখন সে JSC পরীক্ষা দিয়ে বেড়াতে এসেছিল। আশার ডাক পড়ায় সে দৌড়ে তার মায়ের কাছে আসে। মায়া হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। বাকি সবগুলো ঘর দেখা শেষ হয়েছে মায়া। কৌতূহলবশত মায়া সেই রুমটার ভেতরে প্রবেশ করে। রুমটার ভেতরে সুনিপুণভাবে গোছানো। বিছানার পাশের দেওয়ালে একটা ছেলের হাস্যোজ্জ্বল মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটা বড় করে টানিয়ে রাখা হয়েছে। ছবিটা দেখে মায়ার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। মায়া পুরো রুমের খুঁটিনাটি দেখতে থাকে। স্টাডি টেবিলের ওপর রাখা একটা শোপিস বেশ ভালো লাগে মায়ার। সামনে গিয়ে স্পর্শ করে শেষ শোপিসটাকে। 2 দিন পর আজ আহার বাসে এসেছে। সব HSC পরীক্ষার্থীদের সাজেক ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল। জার্নি করার ফলে বেশ টায়ার্ড হয়ে বাসায় ফেরে আহান। এসে সোজা নিজের রুমে চলে আসে। কারোর আসার আওয়াজ পেয়ে মায়া তড়িঘড়ি করে শোপিসটা যথাস্থানে রেখে দিয়ে মেঝেতে ফেলে দেয়, যার ফলে সেটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। রুমের ভেতরে কিছু একটা ভাঙার শব্দ পেয়ে আহান তড়িঘড়ি করে ভেতরে আসে। এসে দেখে তার প্রিয় শোপিসটা মেঝেতে পড়ে রয়েছে আর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। রাগে চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলে আহান। এরপর তাড়াতাড়ি করে মেয়েটির কাছে গিয়ে তার হাতে হাত শক্ত করে ধরে গর্জে উঠে বলে, হু দ্য হেল আর ইউ? চেঁচিয়ে পড়ার কারণে মায়া কিঞ্চিত কেঁপে ওঠে। এর আগে কখনোই কেউ তার সাথে এভাবে কথা বলেনি। ভয়ে এক প্রকার জড়সড় হয়ে গেছে মায়া। ফ্যাল দৃষ্টিতে আহানের দিকে তাকালেও তার হাত পা প্রচুর রকম কাঁপছে। মায়াকে এইভাবে চুপ থাকতে দেখে আহান পুনরায় চেঁচিয়ে বলে, টেল মি ইউ ইডিয়ট। আহানের চেঁচামেচি শুনে মিতুল আহমেদ দৌড়ে ওর রুমে আসে, সাথে আশাও। মিতুল আহমেদ গিয়ে আহানের হাত থেকে মায়ের হাতটা ছাড়িয়ে এনে নিজের আড়াল করে মায়াকে। আশাও তার মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। ছেলের এমন রাগ দেখে মিতুল আহমেদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং জানিয়ে দেন এখন থেকে মায়া এই বাড়িতে থাকবে। মায়ের কথা শুনে আহান আর চোখে একবার মায়ের দিকে তাকায়। ভয়ে মেয়েটা এখনো জড়সড় হয়ে আছে।
মিতুল আহমেদের পেছনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মায়াকে একটা জোকার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আহানের কাছে। কালো রঙের একটা ঢিলেঢালা গোল জামা পরেছে, মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই, আর চুলগুলো দুই বেনি করে রাখা। কিছু সময় পর আহানের রাগ কমে এলে সে একবার মায়ের দিকে তাকায়, অতঃপর তার মাম্মাকে বলে, এই জোকারকে যেন আমি আমার ত্রিসীমানায় না দেখি। সেদিনের পর থেকে মায়া ভুল করেও আহানের সামনে যায় না। যখন আহান বাড়িতে না থাকে তখন তার অগোছালো রুমটাকে গুছিয়ে দিতে চেষ্টা করে। আহান সবসময় মায়াকে হেয় করার চেষ্টা করে, তারপরও মায়া আহানের জন্য একটা আলাদা টান অনুভব করে। অষ্টাদশী কন্যার মনে এক নতুন অনুভূতি, নতুন আবেগ দোলা দিয়ে যায়। আহানকে লুকিয়ে চুরিয়ে দেখতে তার বেশ ভালোই লাগে। মায়া এখানে এসেছে প্রায় 6 মাস হতে চলল। মিতুল আহমেদ হয়তো কিছু একটা আজ করতে পেরেছেন, তাই তিনি ওনার ভাইকে কল করে যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের বাড়িতে চলে আসতে বলেন। জরুরি তলব পেয়ে মায়ার বাবা মাহমুদ আলম ছুটে আসেন বোনের বাসায়। মায়া কলেজ থেকে ফিরে তার বাবাকে দেখে মায়া খুশিতে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মায়া ছেলে মানুষে দেখে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। সেদিন রাতটা মাহবুব আলম বোনের বাসায় থেকে যায়। মিতুল আহমেদ নিজের হাতে ভাইয়ের পছন্দের সকল খাবার রান্না করেন। মায়া তার ফুপিমণিকে নিজে ওর মতো করে সাহায্য করতে থাকে। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে খাবার খেতে বসে। মিতুল আহমেদ আর মায়া সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। বাড়িতে আজ মায়ার বাবা এসেছেন বলে আহান চুপচাপ মায়ের বেড়ে দেওয়া তরকারিটা খেয়ে নেয়। অন্য সময় হলে হয়তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। মাহবুব আলমকে দেখে নিজের রাগ সংযত করে রেখেছে আহান। তার মামাকে সে সবসময় সম্মান করে, তবে কোনো এক অজানা কারণে মায়াকে সে কিছুতে সহ্য করতে পারে না। আহানের এই শান্ত থাকাটাই মায়া মনে করে হয়তো সে আর তার সাথে খারাপ ব্যবহার করবে না। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে যায়। আর রুমে এসে নিজের রাগকে আর সংযত করতে না পেরে দেওয়ালে সজোরে একটা ঘুষি মারে। মিতুল আহমেদ আর ওনার স্বামী আশরাফ আহমেদ যান মাহবুব আলমের জন্য রাখা বরাদ্দকৃত রুমে এবং কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করতে থাকতে। এক রাত থেকেই পরের দিন মাহবুব আলম নিজের গ্রামে ফিরে যান। তবে এটা ভেবে তিনি মনে মনে শান্তি অনুভব করেন যে উনি না থাকলে ওনার মেয়ে থাকার একটা জায়গা হবে। মিতুল আহমেদের কাছে যে ওনার মেয়ে মায়ের আদর পাবে আর তার উনি বেশ ভালোই জানেন, তাই তিনি বোনের প্রস্তাব থেকে প্রত্যাখ্যান করেননি। আনকে তিনি সবসময় ভালো ছেলে মনে করে এসেছেন। সেদিন রাতে মিতুল আহমেদ ওনার কাছে একটা প্রস্তাব রাখেন। আহারের মাস্টার্স পড়া শেষ হলে মায়াকে তিনি নিজের পুত্রবধূ হিসেবে ঘরে নিতে চান, ততদিনে মায়াও নিজের লেখাপড়া কন্টিনিউ করে যাবে। বোনের এমন প্রস্তাবে মাহবুব আলম কিছুক্ষণ চুপ থেকে ভাবেন ওনার কি বলা উচিত। এরপর মায়াকে নিজের রুমে ডেকে মায়ের সামনে বোনের দেওয়া প্রস্তাবটি গ্রহণ করেন। কথাটা শোনা মাত্রই মায়ের বুকটা ধক করে ওঠে। সে তো মনে মনে আহানকে ভীষণ রকমের পছন্দ করে, কিন্তু আহান যে তাকে দু চোখেও সহ্য করতে পারে না। আহান এই কথাটা জানতে পারলে না জানি কি করে বসবে। বিকেলের দিকে আকাশটা বেশ মেঘলা করে। মিতুল আহমেদ মায়াকে বলে সে যেন ছাদে শুকোতে দেওয়া কাপড়গুলো নিয়ে আসে। মায়া তার ফুপিমণির আদেশ অনুসারে আশাকে নিয়ে ছাদে চলে যায় কাপড়গুলো নিয়ে আসার জন্য। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসার কিছুক্ষণের মাঝেই অযথারায় বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি মায়ের অনেক পছন্দ। গ্রামে তার বান্ধবী সেতুর সাথে যখনই বৃষ্টি হতো তখনই ভিজত, আর এই নিয়ে মাহবুব আলমের কাছে বকা খেতে হতো তাকে, কারণ বৃষ্টিতে ভেজার ফলে প্রত্যেকবারই তাকে জ্বরে ভুগতে হতো। বৃষ্টি থেকে আজও মায়া নিজেকে আটকে রাখতে পারল না, দৌড়ে ছুট লাগায় ছাদে যাওয়ার উদ্দেশ্যে। মিশন বৃষ্টিতে ভেজা। প্রায় 1 ঘন্টা নাগাদ মায়া বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে নিজের রুমে এসে গোসল করে নেয়। গোসল সেরে মায়া চুল মুছতে মুছতে ড্রয়িং রুমের সামনে আসে। এই মুহূর্তে তার চা খাওয়াটা খুব জরুরি, তা না হলে সর্দি মাথা ব্যথা দুটোই শুরু হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই মায়া রুমাল চেপে হাঁচি আটকে রেখেছে, কিন্তু এবার আর সে তার ভেতরে থাকা হাঁচিটাকে আটকাতে না পেরে মুখে রুমাল না দিয়ে জোরে সোরে হাঁচি দিয়ে বসে। সামনে যে কেউ দাঁড়িয়ে আছে তার কোনো ইয়াত্তাই নেই তার মাঝে। আবারও মায়াকে সামনে দেখে এবং তার এই বোকা কাজে বিরক্ত হয়ে আহান গর্জে উঠে বলে, ননসেন্স। মিতুল আহমেদ তখন ছেলের জন্য রান্নাঘরে কফি বানাচ্ছিলেন। ছেলের গর্জন শুনে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। এসে দেখে আহান রাগি মুড নিয়ে দাঁড়িয়ে আছে, আর মায়া তার সামনে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। এত মিষ্টি মেয়েটার সাথে ছেলের এমন আচরণ কিছুতেই ভালো লাগে না মিতুল আহমেদের। তবে উনি নিরুপায়, কারণ এই ছেলে যে বড্ড একরোখা স্বভাবের, যখন যা বলবে তাই করবে। রাগে কটমট করতে করতে আহান রুমে চলে যায়, আর মিতুল আহমেদ মায়াকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে ভালোভাবে মশলা দিয়ে চা বানিয়ে দেন। এতে করে কিছুক্ষণের মাঝে হাঁচি আর মাথা ব্যথা কমে আসে মায়ার। মিতুল আহমেদ মায়ার সামনে এসে চোখ রাঙিয়ে বলেন, আর একবার বৃষ্টিতে ভিজাই। আর ভিজবো না ফুপিমণি। মনে থাকে যেন।
শোন মা, আমি একটু কাজে ব্যস্ত আছি, তুই এই কপিটা আহানকে দিয়ে আয়। আমি যদি আহান ভাই রাগ করে? তোর আহান ভাই রাগ করবে না, যা দিয়ে আয়। মিতুল আহমেদের কথা মায়া কফির মগ নিয়ে আহানের রুমের দিকে অগ্রসর হতে থাকে। ভেতরে ভেতরে তার কিছুটা ভয় লাগতে শুরু করে, না জানি আহান তাকে দেখে কেমন রিয়াক্ট করে। আহান তখন স্টাডি টেবিলে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। মায়া কোনো রকম নক না করে রুমের ভেতরে চলে যায়। মায়াকে দেখে আহান কিছুটা বিরক্ত হয় এবং মনে মনে কোনো রকমের ম্যানার্স নেই গাইয়া ভূত একটা ভেবেই তাচ্ছিল্যের হাসি দেয়। মায়া তার সামনে গিয়ে কাপা কাপা হাতে কফির মগটা হাতে নেয়। আহান তাকে বলে, তোমাকে আমার রুমে কে আসতে বলেছে? ফুপিমণি কাজ করছে, তাই আমাকে পাঠিয়েছে। আহনাব কফির মগটা নিয়ে এক চুমুক দেয়। তারপর কফি ঠান্ডা হয়ে গেছে বলে সে মগটা মায়ের হাতে দেওয়া ছলে ইচ্ছে করে গরম কফিটা হাতে ফেলে দেয়। ফলে মায়া মৃদু আর্তনাদ করে ওঠে। গরম কফি হাতে লাগার কারণে ভীষণ জ্বালা করছে মায়ার হাত, কিছুটা লালও হয়ে গেছে। আশা তখন তার আঁকা ড্রয়িং মায়াকে দেখানোর জন্য ডাকতে ডাকতে আহানের রুমে আসে। এসে দেখে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর আহান হাত মুষ্টিবদ্ধ করে তার সামনে দাঁড়িয়ে আছে। আশা কৌতূহলবশত মায়াকে ভাবিপু বলে ডেকে ফেলে। এতে করে মায়া কিঞ্চিত চমকে ওঠে। এরপর আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আশার ডাকটা সে শুনেছে কিনা। না, আহান কিছুই শোনেনি। মায়া তার হাতটি ওড়নার আড়াল করে দ্রুত আশাকে নিয়ে রুম ত্যাগ করে। রুমের বাইরে আসতেই আশা মায়াকে তার রুমে নিয়ে যায়। নিজের করা একটা ড্রয়িং মায়াকে দেখায়। মায়াকে কষ্ট দিয়ে ভেতরে ভেতরে আহানও কিছুটা অনুতপ্ত হতে থাকে। কিছুক্ষণ পর আবার নিজেই নিজেকে গালি দিতে থাকে। এই মেয়েকে নিয়ে সে কেন এত ভাবছে। এক সপ্তাহ পর আজ আহান তার বাবা মাকে একটা কথা জানানোর জন্য আসতেই কিছু একটা শুনে সে চরমভাবে রেগে যায়। আহান বরাবরই খুব রকচটা স্বভাবের। নিজে যেটা বলবে সেটাই ঠিক এবং সেটাই সত্যি, আর সে নিজের ইচ্ছে অনুযায়ী সব কিছু করার চেষ্টা করে সবসময়। সন্ধ্যাবেলা কারো চেঁচামেচির আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায়। কোচিং করে এসে শুয়েছিল মায়া। সে ঘুম থেকে উঠে বাইরে আসতেই বুঝতে পারলো আওয়াজটা তার ফুপিমণির রুম থেকে আসছে। সে গিয়ে দরজার সামনে দাঁড়াতেই আহানের কিছু কথা তার কানে আসে। তোমার কি মনে হয় ওই গাইয়া ভূতকে আমি আহান বিয়ে করব? এই চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না মাম্মা পাপা? তোমরা কি করে ভাবলে আমি ওই মেয়েকে লাইফ পার্টনার হিসাবে পছন্দ করব, যার না আছে রূপ আর না আছে গুণ? আমি একটা বেটার লাইফ ডিজার্ভ করি। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই। আমি বাকি পড়ালেখা কানাডায় করতে চাই। আমি চাইবো তোমরা কেউ আমার এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না। মায়ের কানে বারবার আহানের বলা কথাগুলো বাজতে থাকে। গ্রামের মেয়ে বলে সে গাইয়া, আহান যে তাকে কিছুতেই পছন্দ করে না। মনে মনে নিজেকে আহানের যোগ্য তৈরি করার জেদ পুষে নেয় মায়া। তার জন্য আহান বিদেশ চলে যাবে এই কথাটা ভাবতেও তার বুকে হাহাকার শুরু হয়ে যায়। মায়ের কানে বারবার আহানের বলা কথাগুলো বাজতে থাকে। গ্রামের মেয়ে বলে সে গাইয়া, আহান যে তাকে কিছুতেই পছন্দ করে না। মনে মনে নিজেকে আহানের যোগ্য তৈরি করার জেদ পুষে নেয় মায়া। তার জন্য আহান বিদেশ চলে যাবে এই কথাটা ভাবতেও তার বুকে হাহাকার শুরু হয়ে যায়। রেজাল্ট বের হওয়ার কিছুদিন পরেই আহান নিজের সব কিছু গোছগাছ করে কানাডায় চলে যায়। সেদিন বন্ধ রুমে নিজেকে আটকে রেখে অনেক কান্না করেছিল মায়া। অষ্টাদশী কন্যার মনে সেদিন থেকে অভিমানের পাহাড় জমতে শুরু করে। আহান বিদেশ যাওয়ার পর আর কখনোই মায়ের সাথে কথা বা দেখতে চায় না। এরপর থেকে কিছুদিন মায়া নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেয়। তারপর আবার নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কেটে যায় আরও 2 বছর। মায়া তার বান্ধবী মীরার সাথে কলেজ মাঠে বসেছিল। ওদের কলেজ আর ভার্সিটি একই সাথে। কলেজে পড়াকালীন সময়ে মীরার সঙ্গে তার বন্ধুত্ব হয়। মাঠে দুজন বসে কথা বলছিল। তখন হঠাৎ মীরা দেখতে পায় ক্যাম্পাসের ভেতর কিছু সিনিয়র ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে র্যাগিং করছে। বোকাশোকা ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার চোখের চশমাটা ঠিক করছে। ওরা দুজনেই বসা থেকে উঠে ব্যাগ কাঁধে নিয়ে ওদের কাছে যায়। যারা যারা নতুন স্টুডেন্টের র্যাগ করছে তাদের শাসিয়ে বলে পরবর্তীতে এমন করলে কলেজের প্রিন্সিপালের কাছে বিচার দেবে। রাগে সেই ছেলে মেয়েগুলো নিজেদের ক্লাসে চলে যায়। মায়া ছেলেটাকে নিজের ক্লাসে চলে যেতে বলে। ছেলেটা এক পলক মায়ের দিকে তাকিয়ে থেকে চলে যেতে নিলেই মীরা বলে, এই ছেলে, তোমার নাম কি? ছেলেটা তার চশমাটা আবার হাত দিয়ে ঠিক করে, তবে মীরার কোনো কথার উত্তর দেয় না। এমন ভাব দেখাচ্ছে যেন সে কিছুই শুনতেই পারেনি। মীরা 2 বার ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করেছে, কিন্তু ছেলেটি কিছুই বলেনি। এবার মায়া মীরাকে কিছু বলতে না দিয়ে নিজের ছেলেটির নাম জিজ্ঞেস করে। তারপর ওরা দুজনে মনে করে ছেলেটি হয়তো নিজের নাম বলবে না, অথবা ছেলেটি কানে শুনতে বা কথা বলতে পারে না। মায়ার নাম জিজ্ঞেস করায় ছেলেটি ফটাফট করে বলে, মানাফ। এই ছেলে দেখি কথাও বলতে পারে। আমি এতক্ষণ প্রশ্ন করে করে মরছি, আর তুই প্রশ্ন করার সাথে সাথেই নাম বলে ফেললি। চুপ করবি তুই? বাহ,
খুব সুন্দর নাম তো তোমার। ধন্যবাদ। কথাটা বলতেই মানাফ নিজের ক্লাসে চলে যায়। মীরা আর মায়াও নিজেদের ক্লাসে চলে যায়, কারণ এতক্ষণ ওদের সবার ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসগুলো শেষ করে মায়া আর মীরা একটা রিক্সা নিয়ে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পেছন পেছন মানাফ তার বাইক নিয়ে বের হয়। এভাবেই কিছুদিন পর একদিন মায়া আর মীরা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে মানাফ প্রবেশ করে। মায়া তাকে নিজেদের সাথেই বসতে বলে। এই কয়েকদিনে ওদের দুজনের মাঝে প্রায় সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেছে। মানাফ মীরার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না, তবে মায়ার সাথে যেন তার অনর্গল কথা জমেই থাকে। মানাফ মায়ার পাশের চেয়ারটায় বসে, হাতে একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে আমতা আমতা করে মায়াকে বলে, আপনাকে আমি খুব পছন্দ করি। আপনি কি একান্তই আমার মায়াবিনী হবেন? এই তুই এসব কি বলছিস? তুই কি জানিস মায়ার মীরাকে মায়া কিছু বলতে দেয় না। সে মানাফের হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়, কারণ বেলি ফুল তার সব থেকে পছন্দের। এরপর জোর সরে হেসে দিয়ে মানাফের হাতে আলতো করে ঘুষি দিয়ে বলে, মানব, তুই কিন্তু দিনকে দিন বাদর হয়ে যাচ্ছিস, খুব ফাজলামো হচ্ছে না? আজও একটু ট্রাই মারছিলাম, কিন্তু টার্গেট মিস হয়ে গেল। ওদের কথা শুনে মীরা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে দুজনেই মজা করছিল। মীরা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে ওদের দিকে তাকিয়ে আছে। মানাফ হাসতে হাসতে বলে, ভাইয়াকে বলবো এমন বোকা ভাবি আমার দরকার নেই, আরেকটা ভাবি এনে দিতে। তবে রে? মানাফের বড় ভাই মারুফের সাথে মীরার বিয়ে ঠিক হয়ে রয়েছে। দুজনেই একে অপরকে ভালোবাসে। মানাফ মায়ের পাশের চেয়ারটায় এখনও বসে আছে। সে মুখটা নিচের দিকে করে হেসে যাচ্ছে। মায়ের কাছে মানাফকে হাসলে কিউট দেখায়। মায়া মানাফের মাথায় চাটি দিয়ে বলে, দ্য কিউট বয়, এভাবে চোরদের মতো মুখ নিচের দিকে করে হাসছিস কেন? এখনো পর্যন্ত চুরি করতে পারলাম কই? কিছু কি বললি তুই? কই না তো। মানাফের অস্পষ্ট কথাটা মায়া বুঝতে পারে না, তবে মীরা কিছুটা বুঝতে পেরে মানাফের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। এভাবে সময় কেটে যেতে থাকে। দেখতে দেখতে আরও 4 বছর কেটে যায়। মানাফের বড় ভাই মারুফের সাথে মীরার বিয়ে হয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেছে। মায়া বেশ ভালোই বুঝতে পারে মানব যে তাকে পছন্দ করে। একদিন হুট করে মায়ের জন্মদিনে মানব তাকে প্রপোজাল দেয়। প্রথম মায়া এইসব কিছু মানাফের দুষ্টুমি বলে মনে করলেও সেদিন তাকে সত্যি সত্যি প্রণয়ের প্রস্তাব দেয়। সেদিনের পর থেকে মায়া মানাফের সাথে খুব একটা মেলামেশা করে না। নিজের জন্য মানাফের মনে একটা শুষ্ক অনুভূতিকে উপলব্ধি করেছে মায়া। মায়া যে অন্য কারোর জন্য প্রতীক্ষায় পথ চেয়ে আছে। সে অন্য কাউকে ভালোবাসে। কী করে মানাফকে কষ্ট দেবে মায়া? তাই তো আগে থেকেই দূরত্ব বজায় রাখার চেষ্টায় নিজেকে ব্যস্ত করে রেখেছে। এভাবে আরও 1টি বছর চলে যায়। মায়া এখন তার আঙ্কেলের অফিসে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত। এতদিন মাহবুব আলম মায়ার সমস্ত খরচ বহন করতেন। এখন নিজের এবং মাহবুব আলমের সকল খরচ মায়া নিজেই বহন করে। ইদানিং মাহবুব আলমের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মেয়েকে দেখার জন্য উতলা হয়ে আছেন। মায়া কিছুদিন তার বাবার কাছে থাকার জন্য গ্রামে চলে যায়। মিতুল আহমের সাথে করে নিয়ে এসেছেন মায়াকে তিনি সবসময় চোখে হারান। মাহবুব আলম সম্পূর্ণ সুস্থ হওয়ার পরপরই মায়া ঢাকা ফিরে আসে। আসার আগে সে তার বাবাকে জানিয়ে এসেছে এর পরের বার সে যখন গ্রামে যাবে তখন তার বাবাকে ঢাকা নিয়ে আসবে, আর একা গ্রামে পড়ে থাকতে দেবে না মায়া তাকে। মুহূর্তেই অতীত স্মরণ থেকে বাস্তবে ফিরে আসে মায়া। আজ তার কিছুতেই কাজে মন বসছে না। বারবার আহানের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। আর তো মাত্র 5টা দিনের অপেক্ষা। চোখের সামনে দেখতে পাবে আহানকে। আশরাফ আহমেদকে বলে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে মায়া। অনেকক্ষণ যাবত রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিক্সা পাচ্ছে না মায়া। ওদেরকে পৌঁছে দিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে পুনরায় বাড়ি ফিরে গেছে। এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারছে না মায়া। তাই ধৈর্য হারিয়ে পায়ে হেঁটে বাড়ি যাবার সিদ্ধান্ত নেয়। কিছুদিন হেঁটে আসতেই পেছন থেকে মানাফের গলার আওয়াজ শুনতে পায় মায়া। হাঁটতে থাকা অবস্থায় থেমে যায় সে। গলার আওয়াজ শুনে বুঝতে পারে তাকে কে ডাকছে। আবারও সে বিড়বিড় করে বলে, আবারও ওই পাগলের আমদানি, আল্লাহ বাঁচাও আমাকে। এরপর রাস্তা অপর প্রান্তে তাকিয়ে তাকিয়ে মানাফ নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া রাস্তা পারাপার হয়ে মানাফের কাছে গিয়ে বলে, ডাকছিস কেন? আমি থাকতে আপনি পায়ে হেঁটে বাড়ি যাবেন তা কি করে হয়? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। দরকার নেই, আমি যেতে পারবো। আপনি এত জেদি কেন? কারণ আমার তোর সাথে যেতে ইচ্ছে করছে না। প্লিজ চলুন, আমি আপনাকে পৌঁছে দিব। মায়া আশেপাশে তাকিয়ে থাকে, একটা রিক্সাও দেখা যাচ্ছে না, আর বাসায় যাওয়ার রাস্তাও প্রায় অনেকখানি। সেক্ষেত্রে মানাফের সঙ্গে যাওয়াই যায়। এই ভেবে মায়া মানাফের থেকে হেলমেট নিয়ে নেয়। হেলমেট পরে বাইকে চড়ে বসে। মানাফ হেসে বাইক চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মায়া বাসার সামনে চলে আসে। বাইক থেকে নামতেই মায়া মানাফকে বাসার ভেতরে যাওয়ার কথা বললে সেও রাজি হয়ে যায়।
মায়া মানবকে বাসার ভেতরে নিয়ে যায়। মানবকে ড্রয়িং রুমে বসতে বলে সে ফ্রেশ হতে চলে যায়। রুমে আসার আগে সে তার ফুপিমণিকে গিয়ে বলে তার একটা ফ্রেন্ড এসেছে, মাথার ওপর ফ্যান ঘুরছে। আশা ভার্সিটি থেকে এসে মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে, চোখে শশা লাগিয়ে, হাত পা ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে সে। মানব দেখেও না দেখার ভান করে অপর প্রান্তে সিঙ্গেল সোফায় গিয়ে বসে। আশা এখনও আগের মতোই বসে আছে। এখানে যে সে ছাড়া অন্য কারো আবির্ভাব ঘটেছে তা হয়তো টেরই পায়নি আশা। মিতুল আহমেদ রান্নাঘরে গিয়ে কিছু নাস্তা আর জুস নিয়ে ড্রয়িং রুমে এসে দেখেন ওনার গুণধর্মে হাত পা ছড়িয়ে সোফায় পড়ে আছে। আশাকে এমনভাবে দেখে তিনি কিছুটা বিরক্ত হন, তবে মানাফের সামনে কিছুই বলতে পারেন না। আশা, তুমি আমার রুমে যাও। এই নাও বাবা, সামান্য নাস্তাটুকু খেয়ে নাও, মায়া ফ্রেশ হয়ে আসছে। আন্টি, আপনি ব্যস্ত হবেন না, মায়া আসুক। আমি তো শুধু ওনার পরিবারের সাথে দেখা করতে চেয়েছিলাম। আমি মায়ার ফুপিমণি। তোমার আঙ্কেল এখন অফিসে আছে, ভাইজান গ্রামে থাকে, আর এই হচ্ছে আমার মেয়ে আশা। কিরে, তুই এখনো যাসনি? মায়ের ঝাড়ি খেয়ে আসা চোখ থেকে এতক্ষণ শশা সরিয়ে ফেলেছে এবং হা হয়ে মানাফের দিকে তাকিয়ে আছে সে। মানাফকে দেখে সে 15তম ক্রাশ খেয়ে ফেলেছে। চোখের সামনে এক কথায় একজন সুদর্শন যুবককে দেখছে সে, যার পরনে কালো টি শার্ট, হাতে ব্রাউন বেল্টের ঘড়ি, চোখে চিকন ফ্রেমের চশমা, ফর্সা শরীরে কালো রংটা যেন প্রায় ফুটে রয়েছে, গালে খোঁচা খোঁচা চাপদাড়ি। এতক্ষণে সব কিছুই খেয়াল করে দেখে ফেলেছে আশা। তবে তার দুঃখ একটাই, সে ছেলেটার উচ্চতা আন্দাজ করতে পারেনি। তবে যাই হোক, তার কাছে এক কথায় ক্রাশ খাওয়ার জন্য মানব পারফেক্ট। মানবের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের পারিপার্শ্বিক অবস্থার কথা প্রায় ভুলেই বসেছে সে। পরের মুহূর্তে নিজের অবস্থা বুঝতে পেরে আশা চট করে উঠে দাঁড়ায়। এরপর মানবের দিক থেকে উল্টো পিঠে ঘুরে বিড়বিড় করে বলে, এই রে, ভূত সেজে বসে আছি যে। কথাটা বিড়বিড় করে বলে উল্টো দিকে ফিরে নিজের রুমের দিকে দৌড় লাগায় আশা। মায়া তখন সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আশা লজ্জা মাখা মুখ করে দৌড়ে চলে যায়। মায়া কিছু বুঝতে না পেরে মানাফ আর মিতুল আহমেদের দিকে তাকায়। ওনারা বসে কথা বলছেন। মায়াও সেখানে তাদের সাথে গিয়ে বসে। এরপর কিছুক্ষণ থেকে মানাফ চলে যায়। আশা গোসল সেরে পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এসে দেখে মানাফ চলে গেছে। সে তো এখনও তার 15তম ক্রাশের নামেই জানে না। মানাফ চলে গেছে শুনে মনে মনে হাউতাশ করতে থাকে আশা। দিনটা এভাবেই কেটে যায়। রাতে মায়া বিছানায় শুয়ে থেকে মোবাইল ফেসবুকে লগ ইন করে। ফেসবুকে ঢুকে সার্চ লিস্টে গিয়ে আহান আহমেদ নামটায় ক্লিক করে। মুহূর্তেই আহানের প্রোফাইলটা তার চোখের সামনে ভেসে ওঠে। তার ছবিটা একবার হাতড়ে মনে মনে কিছু কথা আওড়াতে থাকে। সৌন্দর্য কখনোই একটা মানুষের মনকে বিবেচনা করতে পারে না। সেদিনের তোমার বলা কথাগুলো আমাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে। গ্রামের সেই গাইয়া মেয়ের খোলস ছেড়ে আমি এখন শহরের আভিজাত্য ঘেরা সৌন্দর্যকে আপন করে নিয়েছি। তুমি তো সেদিন বলেছিলে আমার না আছে রূপ আর না আছে কোনো গুণ, কিন্তু এখন তো আমি নিজেকে তোমার যোগ্য হিসেবে তৈরি করেছি। এখন তুমি কি বলে আমাকে প্রত্যাখ্যান করবে আহান? 5 দিন পর, কিছুক্ষণ আগেই আহান যেই প্লেনে করে আসছে সেই প্লেনটা বাংলাদেশে ল্যান্ড করেছে। আশরাফ আহমেদ গেছেন তাকে নিয়ে আসার জন্য। একমাত্র ছেলে এত বছর পর বাড়ি ফিরছে, তাই মিতুল আহমেদ আহানের সব পছন্দের খাবার রান্না করছেন। আহান আসার খুশিতে আজ আশার পড়ালেখা লাঠে উঠেছে। এত বছর পর প্রিয় ভাইটাকে চোখের সামনে দেখতে পারবে, তার খুশি যেন ধরে রাখতে পারছে না। মায়া সে 7 বছর আগের রূপে নিজেকে পরিপাটি করেছে। একটা ঢিলে ঢালা 3 পিস পরেছে, চুলে তেল দিয়ে 2 বিনুনি করা। চুলে তেল দেওয়ার কারণে তার মুখে তৈলাক্ত ভাব এসেছে। আহানের কাছে আজও নিজেকে সেই গাইয়া সাজিয়েছে। সে দেখতে চায় আজও আহান তার সাথে আগের মতোই ব্যবহার করে কিনা। কিছুক্ষণের মাঝেই ডোরবেল বেজে ওঠে। মায়া আর আশা তখন ড্রয়িং রুমে বসেছিল। আশা দৌড়ে গিয়ে মেন ডোর খুলে দেয়। দরজা খুলতেই তার বাবা আশরাফ আহমেদ দাঁড়িয়ে থাকতে দেখে। আহানকে দেখতে না পেয়ে সে তার বাবার কাছে আহানের কথা জিজ্ঞেস করে। পেছন থেকে আহান বলে ওঠে, এই তো আমি এখানে। আশা উঁকি দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে আহান দাঁড়িয়ে, তবে তার সাথে একটা মেয়েও রয়েছে। দেখতে বাঙালি মেয়েদের মতো হলেও বেশ বিদেশি ভাব আছে। পরনে তার ওয়েস্টার্ন ড্রেস পরা। বাইকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না আশা। আহানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সে আশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার ছোট্ট আশা কত বড় হয়ে গেছে, কিন্তু ছিচকাদুনের স্বভাবটা এখনো রয়ে গেছে। ভাইয়া, তুমি এখনো আমাকে ছিচকাদুনি বলবে? তুমি খুব বাজে। আমাদের ছেড়ে দূর দেশে চলে গিয়েছিলে। এখন তো চলে এসেছি বনু। রান্নাঘর থেকে মিতুল আহমেদ তাড়াহুড়ো করে ওদের কাছে আসে। মায়া গিয়ে তার ফুপিমণির পাশে গিয়ে দাঁড়ায়। আহানের পাশে অন্য একটা মেয়েকে দেখে মায়ের বুকটা ধক করে ওঠে। মিতুল আহমেদ মেয়েটিকে দেখে আহানকে জিজ্ঞেস করে তার পরিচয়। আহান ওনাদের নির্দ্বিধায় বলে দেয়, মেয়েটি তার গার্লফ্রেন্ড রুহানি। কথাটা শোনা মাত্র মায়া মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এত বছর কার জন্য অপেক্ষা করলো?
আবারও আহানের ওপর তীব্র অভিমান চড়া হয়। আহান বাড়ির ভেতরে যেতে নিলে মায়াকে দেখতে পায়। মায়া এখনও আহানকে দেখছে। মায়াকে খুব একটা চিনতে পারে না আহান। তাকে পুরোপুরি দেখে আহান তার মাকে জিজ্ঞেস করে, মামা, এই মেয়েটা কে? মায়া? এই গাইয়া মেয়েটা এখনো আমাদের বাড়িতে আশ্রিত আছে? এ কেমন ধরনের কথা আহান? তুমি আজও মায়াকে ছোট করছো। আর তুমি তো আমাদেরকে রুহানির কথা কখনোই বলনি। কখনো বলিনি, কারণ আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মাম্মা পাপা। আহান বেবি, এই মেয়েটাকে? ও কেউ না। এই মেয়ে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আহানের কথা শুনে মায়ার রাগ চড়ে বসে। সে ভেবেছিল তাকে নিয়ে আহানের মনে যেই ধারণা রয়েছে তা হয়তো সময়ের সাথে সাথে বদলে যাবে। আর হয়তো মায়ের প্রতি নিজের করা খারাপ ব্যবহারগুলোকে উপলব্ধি করতে পারবে। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছে আহান। বারবার এভাবে গায়া কথাটা শুনতে শুনতে মায়ার আহানের প্রতি বিতৃষ্ণা জমে যাচ্ছে। বাহ্যিক সৌন্দর্য কি করে একটা মানুষকে বিবেচনা করতে পারে, আহান কেন তাকে সহ্য করতে পারে না, এই কথাটাই মায়া বুঝতে পারে না। মিস্টার আহান আহমেদ, হোয়াট ডু ইউ মি বাই আশ্রিত? চলে তো আমি কবেই যেতাম, কিন্তু আপনার মা আমাকে এখানে নিজের কাছে রেখে দিয়েছেন বলে এই নয় যে আমি এখানে আশ্রিত হয়ে পড়ে আছি। এতদিন ধরে আমার বাবা আমার সব খরচ বহন করেছে। আর কি যেন বলছেন? হো হ্যাঁ, গাইয়া। আরে আপনার তো মানুষ বিবেচনা করার ক্ষমতা একটুও নেই। একদিন আপনার এই গরিমা দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। কথাটা মিলিয়ে নেবেন। মায়ের কথাগুলো আহানের কিছুতেই হজম হয় না। সে কিছু বলতে নেবে তখন আশরাফ আহমেদ ওদের থামিয়ে বাসার ভেতরে নিয়ে যান। মায়ের এখন আহানের সামনে থাকার কোনো ইচ্ছেই নেই। সে দৌড়ে নিজের রুমে চলে যায়। দরজা আটকে কান্না করতে থাকে মায়া। আহানের প্রতি দুর্বলতা আজ তাকে নিঃশেষ করে দিচ্ছে। এতদিনে বোনা ইচ্ছেগুলো এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবাসার জন্য নিজের আত্মসম্মানও ভুলে গিয়েছিল মায়া। আহানের এত খারাপ কথা শুনেও সে তার জন্যই অপেক্ষা করে গেছে। সে কি করে তার বাবাকে বলবে আহান অন্য কাউকে বিয়ে করতে চায়? তার বাবার যে মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন, মুহূর্তেই ভেবে নেয় এখান থেকে চলে যাবে সে। যেখানে কথায় কথায় তাকে অপমান করা হয় সেখানে আর থাকা চলে না। আহানের ভাবনা কখনোই বদলাবার নয়, এই কথাটা মায়া বেশ ভালোই বুঝে গেছে। চোখ মুছে নেয় মায়া। আর কখনোই সে কান্না করবে না। কার জন্য সে কান্না করবে? যার মনে তার জন্য একটু সম্মান পর্যন্ত নেই। কাল মাহবুব আলম শুনেছিল আহান বিদেশ থেকে ফিরছে, তাই তিনি আজ সকালে ট্রেন ধরে চলে এসেছেন একমাত্র ভাগ্নেকে দেখবেন বলে। বিকেলের দিকে তিনি আহানদের বাড়িতে আসে। এসেই আগে আহানের সাথে দেখা করেন তিনি। রুহানি তখন ঘুমাচ্ছিল, তাই মাহবুব আলম তাকে দেখতে পারেনি। রাতে যখন সবাই একসাথে খেতে বসে তখন রুহানি ডাইনিং টেবিলে আহানের পাশে বসে। তাকে দেখে মাহবুব আলম ভ্রু কুঁচকে তাকায়। আশার চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ভেসে ওঠে। এই মেয়েটাকে সে কিছুতেই তার ভাইয়ের পাশে সহ্য করতে পারছে না। মিতুল আহমেদও রুহানিকে দেখে বিরক্ত হন, কিন্তু ওনার কিছুই করার নেই। আগের কিছু সিদ্ধান্ত ওনার খুব ভেবেচিন্তে নেওয়ার প্রয়োজন ছিল, যার জন্য মায়াকে ভুগতে হচ্ছে। মায়া এখনও খেতে আসেনি। মাহবুব আলম উঠে তাকে ডাকতে যেতে নিলেই আশা ওনাকে আটকে নিজেই মায়াকে ডাকতে চলে যায়। কিছুক্ষণের মাঝেই আশা মায়াকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। আহার নিজের খাওয়াই ব্যস্ত। মাহবুব আলম মেয়েকে দেখে বলেন, এসে গেছিস মা, আমার পাশে বসে পড়। বাবা। আহান খাওয়া ছেড়ে একবার মায়ের দিকে তাকায়। হঠাৎ করে তার গলায় খাবার আটকে যায়। রুহানি তাড়াতাড়ি করে তার মুখের সামনে পানির গ্লাসটা এগিয়ে দেয়। আহান পানিটা ঢকঢক করে খেয়ে নেয়। মায়া অন্য সময় যেমন ড্রেস আপে থাকে তেমনভাবে রয়েছে। মায়া তার বাবার পাশে বসে খাবার খেতে শুরু করে। সবার খাওয়া শেষ হলে মাহবুব আলম আহানকে রুহানির কথা জিজ্ঞেস করেন। আহান ওনাকে জানায় তারা দুজন একে অপরকে ভালোবাসে, বিয়ে করতে চায়। কথাটা শুনে মাহবুব আলম মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলেন, তাহলে আর দেরি কিসের? তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমার বাবা মাকে আমি রাজি করাবো। ওনার এমন কথা শুনে আহান হাঁ করে মাহবুব আলমের দিকে তাকিয়ে থাকে। সে ভাবতেই পারেনি বিষয়টি উনি এত স্বাভাবিকভাবে নেবে। আহান খুশি হয়ে নিজের রুমে চলে যায়। মাহবুব আলম আহানের যার পানে তাকিয়ে তার ছেলের হাসি দেন। তিনি আগে কিছু একটা আন্দাজ করেছিলেন। বিকালে এখানে আসার পর যখন মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন তখনই মায়া ওনাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করে। তারপর মায়া ওনাকে সব কথা বলে। সব কিছু শোনার পর ভীষণ রাগ ওঠে ওনার। তবে ওনাকে অবাক করে দিয়ে মায়া ওনাকে আহান আর রুহানির বিয়ে দেওয়ার কথাটা বলে। মেয়ের এক কথায় তিনি রাজি হয়ে যান, কারণ এরপর যাই ঘটে যাক না কেন আহানের সাথে বিয়েও তো দূরে থাক, এই বাড়িতেই তিনি আর মায়াকে রাখবেন না। মায়া তার রুমে এসে নিজের সব কিছু গোছগাছ করতে শুরু করে। কালই সে এখান থেকে চলে যাবে। আর যদি সে শহুরে মেয়েদের মতো করে আহানের সামনে সেজেগুজে যেত
তাহলে হয়তো আহান তাকে গাইয়া বলে অপমান করতো না। তবে তার মন মানসিকতা ঠিক একই রয়ে যেত। একটা কথা মায়া বুঝে উঠতে পারে না, একজন শিক্ষিত ভালো ফ্যামিলির ছেলে হয়ে আহানের কেন এমন মন মানসিকতা। আহান নামক দাম্ভিক ছেলের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে মায়ার মনে। তার উচিত ছিল অনেক আগেই আহানের প্রতি থাকা সকল অনুভূতিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। মায়া কিছুদিন আগেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, কারণ সে তার বাবাকে নিয়ে আলাদা কোথাও থাকার কথা ভাবছিল। মায়া জানতো তার বাবা কখনোই আহানদের বাসায় থাকতে চাইবে না, তাই সে তার পরিচিত একজনের বাসায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। মাহবুব আলম মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন। তিনি তার সমস্ত জিনিস নিয়ে সেই ফ্ল্যাটে আগেই রেখে দিয়েছিলেন। কাল সকাল সকাল ওনারা চলে যাবেন। মাহবুব আলম ড্রয়িং রুমে আহান আর রুহানির বিয়ের ব্যাপারে কথা বলছেন মিতুল আহমেদ এবং আশরাফ আহমেদের সাথে। ভাইয়ের মুখে এমন কথা শুনে খুব অবাক হয় মিতুল আহমেদ। এই কথাটা তিনি কিছুতেই মেনে নেন না, কিন্তু মাহবুব আলম ওনাদের অনেক কথা বলে রাজি করায়, আর এও বলে দেন কাল উনি মায়াকে নিয়ে এখান থেকে চলে যাবেন। পরের দিন সকালে আহান সকালে ঘুম থেকে উঠেই বাগানে এক্সারসাইজ করতে যায়। এটা তার প্রতিদিনকার রুটিন। হঠাৎ আহান দেখতে পায় গোলাপ গাছের কাছে কেউ দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, পেছন সাইডটা দেখা যাচ্ছে। লম্বা চুলগুলো বেনি করে রাখা, কোমর ছড়িয়ে পড়েছে। মেয়েটার পরনে সাদা গোল জামা, শুভ্রতা যেন ছেয়ে আছে মেয়েটার মাঝে। সাদা রংটা আহানের বরাবরই খুব পছন্দের। মেয়েটাকে দেখে আহান এক্সারসাইজ করা থামিয়ে দেয়। সে মেয়েটার কাছে যাওয়ার আগেই হারিয়ে ফেলে। পুরো বাগান খুঁজেও পায় না সে মেয়েটিকে। আজ আর এক্সারসাইজ করা হয় না আহানের। সে বাগান ছেড়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়া হাঁটতে বের হয়েছে, তবে আজ তার মনটা ভালো নেই। পার্কের একটা নিরিবিলি জায়গায় চুপ করে বসে আছে। শত মন খারাপ থাকলেও এইখানটায় আসলে এক অন্যরকম শান্তি মেলে। এখানে সকালবেলা খুব কম সংখ্যক মানুষই আসে। পার্কটার পাশেই একটা অনাথ আশ্রম আছে, সেখান থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো খেলতে আসে। মায়ের সাথে বাচ্চাগুলোর বেশ ভাবও আছে। সাদাব নামের একটা পিচ্চি বাচ্চাকে ডেকে তার হাতে থাকা লাল গোলাপটা দিয়ে দেয়। গোলাপটা তার গাছের, একটা মেলা থেকে কিনে এনেছিল মায়া সেই গাছটাকে। এতদিন বেশ অনেকটা বড় হয়েছে গাছটা, সবসময় পাতা আর ফুলে ভরপুর থাকে। সাদাব নামক ছেলেটা ফুল নিয়ে চলে যেতেই মায়া এক মনে একটা গাছের দিকে তাকিয়ে আছে। গাছটায় দুটো শালিক পাখি একই সঙ্গে বসে আছে। প্রথম পাখিটি হয়তো অভিমান করেছে, তাই তো অন্যদিকে ঘুরে বসে রয়েছে। দ্বিতীয় পাখিটি প্রথম পাখিটির রাগ ভাঙাচ্ছে। শুধু পাখিদের ভালোবাসা দেখলেই হবে? আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না, নাকি আপনি বুঝেও অবুঝ হয়ে থাকেন? পাখি দুটো থেকে দৃষ্টি সরিয়ে মায়া তার পাশের বেঞ্চে তাকায়। মানাফ তারই পাশে বসে আছে। আজ দুদিন পর মানাফ মায়াকে দেখছে। তার মুখটা বড্ড মলিন দেখাচ্ছে মানাফের কাছে। মানাফকে প্রত্যুত্তরে কিছুই বলে না মায়া। সে কিছু বলছে না দেখে মানাফ একটা ঢোক গিলে কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, মায়া, আপনার কি মন খারাপ? তোর কাছে সৌন্দর্য মানে কি রে মানব? মায়ের মুখে এমন কথা শুনে মানাফ ফ্যালফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকায়। হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করলো সেটাই ভাবছে সে। একটু অবাক হয়ে মানাফ বলে, হঠাৎ এই কথা? বল না। সৌন্দর্য আসে মন থেকে। যার মন সুন্দর তার সব কিছুই সুন্দর। বাহ্যিক রূপটা কখনোই সৌন্দর্যের উদাহরণ হতে পারে না। একটা সময় পর বাহ্যিক সৌন্দর্য ফিকে হয়ে যায়, তবে মনের সৌন্দর্য আমৃত্যু থেকে যায়। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হচ্ছে আমার মা। তারপর আমার জীবনের দ্বিতীয় সুন্দর নারী হচ্ছেন আপনি, যাকে আমি। যাকে তুই কি? কিছু না। আচ্ছা, আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনার কি কোনো কারণে মন খারাপ, নাকি আমি এসেছি বলে বিরক্ত হচ্ছেন? চলে যাব আমি? না, বসে থাক। এরপর দুজনের মাঝে নীরবতা বিরাজমান। মায়া আর মানাফ একসাথে বসে আছে। মায়া এক পলক মানাফকে দেখে নেয়। মানাফের চোখে নিজের জন্য সম্মান আর ভালোবাসা দেখতে পায় সে। অনেক আগে থেকেই মানাফের অব্যক্ত অনুভূতিগুলোকে উপলব্ধি করেছে মায়া, কিন্তু দুজনের মাঝে যে অনেক তফাৎ। নীরবতা ভেঙে মায়া বলে, আচ্ছা, তোর কাছে কিছু চাইলে দিবি আমাকে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনি বলেই দেখুন। এখন না, সময় হোক। আচ্ছা শোন, আমি এখন যাই। বাবাকে নিয়ে নতুন ফ্ল্যাটে যাব আজ। কেন, আপনি ও বাড়িতে থাকবেন না? না, আজই ওই বাড়ি ছেড়ে যাচ্ছি। কথাটা বলে মায়া বসা থেকে উঠে দাঁড়ালো, দৃষ্টি তার সামনের দিকে। এরপর মানাফ মায়াকে এগিয়ে দেওয়ার কথা বললে সে আর অন্য দিনের মতো আপত্তি করে না। এতে করে মানাফ কিছুটা অবাক হয়। দুজনে পায়ে হেঁটেই যায়। বাসার গেটের সামনে আসতেই মায়া দেখে রুহানি বাইরে বাগানের দিকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে।
সে তাকে পাশ কাটিয়ে চলে আসতে নিলেই রুহানি কল কেটে দিয়ে মায়ের সাথে হাঁটতে থাকে। রুহানি কিছু একটা বলতে চাইছে, সেটা মায়া বেশ ভালোই বুঝতে পারছে। মায়া নিজে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন আপু? তুমি খুব কিউট দেখতে। আহানের কথায় কিছু মনে করো না। জানো আঙ্কেল আন্টি আমার আর আহারের বিয়ে মেনে নিয়েছে। রুহানির কথা শুনে মায়ের মুখে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। এরপর দুজনেই বাড়ির ভেতরে ঢুকে যায়। মিতুল আহমেদ ডাইনিং টেবিলে নাস্তা রেডি করছিলেন। ইতিমধ্যে আহান বাদে সবাই বসে আছে। রুহানি গিয়ে আহানের জন্য রাখা চেয়ারের পাশে চেয়ারটায় বসে পড়ে। মায়া তা দেখেও দৃষ্টি সরিয়ে নেয়। তারপর কিছু একটা মনে হতেই সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নেয়। অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে ওড়নার সাথে পা বেজে পড়ে যেতে নেয় মায়া। পড়ে ভয়ে চোখ মুখ কুঁচকে আসে তার। হঠাৎই মনে হয় কেউ তাকে ধরে ফেলেছে। চোখ পিটপিট করে তাকিয়ে থাকে, আহান তাকে ধরেছে। আহান অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তবে এর দৃষ্টিতে কোনো রাগ দাম্ভিকতা নেই। আহান তাকে ধরেছে দেখে সে তাড়াতাড়ি করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অস্পষ্টভাবে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যেতে থাকে। আহান তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। আহান এবার বুঝতে পেরেছে বাগানে সাদা জামা পরা লম্বা বেনির অধিকারিণী মেয়েটি হচ্ছে মায়া। সে মনে মনে মায়া নামটা আওড়াতে থাকে। এরই মধ্যে মিতুল আহমেদ আহানকে নাস্তা করার জন্য ডাক দেন। সে আসছে বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। কিছুক্ষণ পরে মায়াও নিচে নেমে আসে। সে তার বাবার পাশে বসে খাচ্ছে। খাবার এক পর্যায়ে মাহবুব আলম ওনাদের সবাইকে উদ্দেশ্য করে বলেন, কিছুক্ষণ পরে ওনারা এই বাড়ি ছেড়ে মায়ের ভাড়া করা ফ্ল্যাটে উঠবেন। আশরাফ আহমেদ এবং মিতুল আহমেদ স্বাভাবিকভাবেই ওনার কথাটা মেনে নেন। তবে মাহবুব আলমের কথা শুনে আহান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়, কিন্তু সে যেন তা দেখেও না দেখার ভান করে থাকে। রুহানি সব কিছু দেখছে আর মনে মনে ঈর্ষান্বিত হচ্ছে। আহান মায়াকে পছন্দ করে না, এটা সে খুব ভালো করে জানে। তবুও আহানকে হারিয়ে ফেলার ভয় তাকে ক্ষণে ক্ষণে গ্রাস করছে। কিছুতেই আহানের মায়ের দিকে তাকিয়ে থাকাটা রুহানি সহ্য করতে পারছে না। তাই সে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিতে চাইছে আহানকে। বাসাটা আশরাফ আহমেদের অফিস থেকে কিছুটা দূরত্বে, হেঁটে যেতে চাইলে 5 মিনিটও লাগে না। 2 রুমের একটা ফ্ল্যাট মাহবুব আলম আর মায়ের জন্য যথেষ্ট। দুটো রুমই বেশ খোলামেলা, দুটো করে জানালা রয়েছে রুমের ভেতরে। মায়ের রুমটায় একটা বেলকনিও রয়েছে, তার বেশ পছন্দও হয়েছে। বাবা মেয়ে মিলে রুম দুটো গোছানো শুরু করে। এখানে আসার পর দুজনে কিছু খায়নি, তাই মায়া তার আর তার বাবার জন্য হালকা কিছু খাবার তৈরি করে ফেলে। সব কিছু গোছগাছ করতে গিয়ে দুপুরের খাবারটা খেতে খেতে সেদিন বিকেল হয়ে যায়। মায়া তার বাবাকে কাজ ছেড়ে রুমে একটু বিশ্রামের জন্য পাঠিয়ে দেয়। আজ বেশ অনেকটাই ধকল গেছে ওনার ওপর দিয়ে। এমনিতেই মাঝে মাঝে অসুস্থ হয়ে যান তিনি। মেয়ের কথায় বাধ্য হয়ে মাহবুব আলম রুমে গিয়ে শুয়ে থাকেন। মায়া নিজের মতোই কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। সে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই মীরাকে দেখতে পায় সে। মীরা জোরে সারপ্রাইজ বলে চেঁচিয়ে ওঠে। মায়া হাতের ইশারায় তাকে চুপ করিয়ে তার বাবার ভেতরে ঘুরে ঘুমাচ্ছে কথাটা বলে। মীরা আস্তে করে বলে, সারপ্রাইজ কেমন দিলাম বল? এসে ভালোই করেছিস, একা একা বোর হচ্ছিলাম। তুই কি একা এসেছিস? না, মানাফ নিয়ে এসেছে। কোথায় সে? আসছে। কথা বলতে বলতেই মানাব আসে। মায়ের বাসার সামনে এসে মনে পড়ে মীরা আসার সময় সাথে করে পুরি সিঙ্গারা নিয়ে আসতে চেয়েছিল, তাই মানাব সেগুলোই কিনে আনতে গিয়েছিল। মায়া ওদেরকে বসার ঘরে বসতে দেয়। এরপর ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। তিনজনে সেগুলো খেতে খেতে আড্ডা দিতে থাকে। কথায় কথায় মীরা মায়ের কানে কানে কিছু একটা বলে। কংগ্রাচুলেশনস ইয়ার, আমার যে কি খুশি লাগছে কি বলবো তোকে। কয়েক মাস পর কারোর আধো আধো গুলিতে আমি খালামণি ডাকতে শুনতে পারবো। এই পিচ্ছি, তুই চাপচু হয়ে যাচ্ছিস বলে খুব খুশি, তাই না রে? হ্যাঁ, খুব খুশি। আর একটু বেশি হতাম যদি আপনি খালামণি ডাকটা না শুনে ছোট মা ডাকটা শুনতেন। কি বললি? কিছু বুঝলাম না। বললাম যে আপনি আমাকে সবসময় পিচ্ছি বলে সম্বোধন করেন কেন? 100 বার বলবো, তাতে তোর কি? আচ্ছা বলুন, যত ইচ্ছে হয় বলুন। এরপর মানাব আর মীরা আরও কিছুক্ষণ মায়ের বাসায় থেকে চলে যায়। এখান থেকে মীরা হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে আসবে। মারুফ তার একটা কাজের জন্য চট্টগ্রাম গিয়েছে, তাই মানাব মীরার সাথে যাবে। ওরা চলে যেতেই মায়া তার বাকি কাজগুলো করে ফেলে। তারপর দুজনে রাতের খাবার রান্না করতে বসিয়ে দেয়। সন্ধ্যা থেকে মিতুল আহমেদ আর আশা আসে। মায়া দুজনকে বসার ঘরে নিয়ে গিয়ে বসায়। মিতুল আহমেদ উঠে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকেন। এরপর মায়াকে উদ্দেশ্য করে বলেন, আমার মাটা বড় হয়ে গেছে, কি সুন্দর একা হাতে সব কিছু গুছিয়ে নিয়েছে। মায়েরা সব পারে। কি বলিস আশা? ভাবিবু,
তুই তো আমাদের সাথেই থাকতে পারতিস। তা হয় না রে বোন আমার। আমাকে ক্ষমা করে দিস মা, আমি চেয়েও কিছু করতে পারিনি। আমার ছেলেটা ছোট থেকেই বড্ড একরোখা স্বভাবের, নিজের যেটা ঠিক মনে করবে সেটাই করবে। প্লিজ ফুপিমণি, তুমি এভাবে বলো না। যেখানে ভালোবাসার কোনো জায়গা নেই সেখানে থেকে দূরে সরে আসাটাই ভালো। এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ওই রুহানি আপুকে আমার একটুও ভালো লাগে না ভাবিপু। আমাকে এখন থেকে আপু বলে ডাকবি। রুহানি আপুকে কেন ভালো লাগবে না? দেখতে সুন্দর, তার উপর উচ্চশিক্ষিত বটে, আর বড় কথা হলো তোর ভাই তাকে ভালোবাসে। তুই আমাদের ওপরে অনেক অভিমান করেছিস, তাই না রে মা? না ফুপিমণি, আমার তোদের ওপর কোনো রকম অভিমান নেই, যা সত্যি তাই বললাম। ওদের কথার মাঝে মাহবুব আলম নিজের রুম থেকে বের হন। এক্ষুনি হয়তো ওনার ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে মিতুল আহমেদকে জিজ্ঞেস করেন, কখন এলি মিতুল? আধা ঘন্টা আগেই এসেছি ভাইয়া। তা আমাকে রেখে তোরা আড্ডা দিচ্ছিস? তুমি মিস করে গেলে মামা। তাই তো দেখছি। সেদিনের দিনটা এভাবেই কেটে যায়। দুদিন পর মায়া অফিসে এসে জানতে পারে আর এক সপ্তাহ পরে আহান আর রুহানির বিয়ে। রুহানির বাবা মা কাল পরশুর মাঝে এসে পড়বেন। ওদের বিয়েতে কারোরই কোনো আপত্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজ সেরে ফেলতে চাইছে সবাই। মায়া নিজের মতো করে কাজ করে অফিস থেকে বেরিয়ে পড়ে। অফিস থেকে বাসা খুব একটা দূরে না হয় মায়া পায়ে হেঁটে বাসার সামনে চলে আসে। বাসায় ঢোকার আগেই মীরার কল আসে। মায়া কল রিসিভ করতেই মীরা তাকে দেখার জন্য বায়না ধরে। মায়া আর কোনো উপায় না পেয়ে একটা রিক্সা নিয়ে নেয়। উদ্দেশ্য মীরার শ্বশুর বাড়ি। জ্যামে পড়ার কারণে মায়া যেতে একটু দেরি হয়। কলিং বেল চাপতেই মীরার শাশুড়ি ফরিনা মাহমুদ দরজা খুলে দেন। মায়াকে দেখে তার মুখের হাসি প্রশস্ত হয়। এই নিয়ে প্রায় 4 বার ফরিনা মাহমুদের সাথে মায়ের দেখা হয়েছে। তিনি খুব স্নেহ করেন তাকে। মায়া ওনার দিকে তাকিয়ে মুচকি এসে সালাম জানায়। ফরিনা মাহমুদ সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেন। এরপর ওনার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে মায়া মীরার সাথে দেখা করার জন্য তার রুমে যায়। মীরা তখন বিছানায় বসেই ছিল। তাকে দেখেই মীরা জোরে ডাক দেয়। মীরা ঠোঁটে আঙুল দেখিয়ে চুপ করতে বলে। মীরা বিছানা ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরে। মায়া তার ব্যাগ থেকে একটা ফুচকার প্যাকেট বের করে, যা দেখে মীরা খুশি হয়ে যায়। সে রান্নাঘর থেকে ফুচকা রাখার জন্য একটা প্লেট আর টক রাখার জন্য একটা ছোট বাটি নিয়ে আসে। এরপর মনের আনন্দে ফুচকা খেতে থাকে, যেন কতদিন ফুচকা খায়নি। মায়া এক দৃষ্টিতে মীরাকে দেখতে থাকে। এই মেয়েটাকে সে বোনের মতো ভালোবাসে। দুজনের বন্ধুত্ব প্রায় 7.5 বছরের মতো হবে হয়তো। এই লম্বা সময়ের বন্ধুত্বে কখনো দুজনের মাঝে মন কষাকষি হয়নি। সবসময় পাশে থেকেছে একে অন্যের। মায়া এখানে এসেছে সন্ধ্যা হবার কিছু সময় আগে। একটু পরে এশার আজান দেবে। ফরিনা মাহমুদ মায়াকে কিছুতেই রাতের খাবার না খাইয়ে বাসায় যেতে দেবেন না বলে পণ করেছে। মায়া এখানে আসার আগে তার বাবাকে কল করে বলে দিয়েছিল এশার আজান পড়লে মায়া মীরার রুমে এসে 2 বান্ধবী মিলে নামাজ আদায় করে নেয়। এরপর ফরিনা মাহমুদ সবাইকে একসাথেই খেতে দেন। স্বামী আর 2 ছেলেকে নিয়ে ওনার সংসার। মীরাকে তিনি ছেলের বউ হিসেবে না, নিজের মেয়ের মতোই স্নেহ করেন। মায়া তৃপ্তি সহকারে খাবার খায়। ফরিনা মাহমুদের এই মা স্নেহকে খুব উপভোগ করছে মায়া। সে দুজনের কাছে থাকলে মায়ের স্নেহ পায়। এক হচ্ছে মিতুল আহমেদ আর এক হচ্ছে ফরিনা মাহমুদ। মিতুল আহমেদ সবসময় নিজের মেয়ের মতো করে তাকে আগলে রেখেছে। মায়ের সাথে খুব কম সময়ই ফরিনা মাহমুদের দেখা হয়েছে, তবু ওনাকে সামনে পেলে খুব আপন মনে হয় তার কাছে। খাওয়া দাওয়া করার পরে মায়া ফরিনা মাহমুদের কাছ থেকে চলে যাওয়ার জন্য বিদায় নিতে গেলেই তিনি কিছুতেই তাকে একা বাড়ি যেতে দেবেন না বলে দেন। তিনি মানবকে বলে সে যেন মায়াকে বাসায় পৌঁছে দিয়ে আসে। মানব যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ফরিনা মাহমুদের বলতে দেরি মানবের বাইক বের করতে দেরি হয় না। মায়া আর মীরা চোখ ছোট ছোট করে তার দিকে তাকায়, যা দেখে সে মাথার চুলকে বাইক নিয়ে বের হয় আর পেছনে না তাকিয়ে বলে, মায়া আসুন। সাবধানে যাস। ফরিনা মাহমুদ আর মীরা একই সঙ্গে বলে। মায়া তাদের দিকে তাকিয়ে মুচকি এসে চলে আসে। গেটের বাইরে মানব বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে মানবের হাত থেকে হেলমেটটা নিয়ে পড়ে ফেলে আর বাইকে উঠে বসে। সময়টা বসন্তকাল। ব্যবসা গরম আর ঠান্ডা হওয়া সমানতালে বয়ে যাচ্ছে। মানব বাইক চালানো শুরু করলে মায়া ঠান্ডা লাগতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর সে বুঝতে পারে মায়া বসতে হয়তো অসুবিধা হচ্ছে, তাই মানব বাইক চালানো থামিয়ে দেয়। মাঝপথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়াটা মায়ের একদমই পছন্দ হয় না। সে মানবকে বলে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে মায়া? কই না তো, কেন? আমার মনে হলো আপনার সমস্যা হচ্ছে। মায়া তার ঠান্ডা লাগার ব্যাপারটা মানবকে বলল না।
কিছু একটা ভেবে মানাপ তার গায়ের জ্যাকেটটা খুলে ফেলে। তাকে এভাবে জ্যাকেট খুলতে দেখে মায়া বলে, কি করছিস মানব? এটা রাস্তা। মায়ের কথা শেষ হতে না হতেই মানাপ নিজের গায়ের জ্যাকেটটা খুলে তার গায়ে জড়িয়ে দেয়। মানাপের এমন কাণ্ডে মায়া বোকা বনে গেছে। ফ্যালফ্যাল দৃষ্টিতে মানাপকে দেখছে সে, যেন সে তার পারিপার্শ্বিক অবস্থার কথা ভুলে গেছে। মায়াকে চুপ থাকতে দেখে মানাপ তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, আপনি তো দেখছি আমার থেকে এক কাঠি উপরে। সবসময় কিসব উল্টাপাল্টা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়ান বলুন তো? তবে যাই বলুন, আপনি রাজি থাকলে আমি 2 পায়ে তৈরি আছি। শুধু একবার মুখ ফুটে বলবেন। বেয়াদব ছেলে, তোর বড় হই আমি। বেশি কথা না পেঁচিয়ে আমাকে বাড়ি পৌঁছে দে, আমার ঘুম পেয়েছে। আপনি এত ঘুম কাতুরে কেন? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। বেশি কথা না বলে বাইকে স্টার্ট দে। মানাপ কথা বলতে বলতে বাইক স্টার্ট দেয়। কিছুক্ষণের মাঝেই মানাফ মায়াকে বাসায় পৌঁছে দেয়। মাহবুব আলম এতক্ষণ মায়ের জন্যই অপেক্ষা করছিলেন। মায়া এসে তার বাবা খেয়েছে কিনা জিজ্ঞেস করে। মায়ের রান্না করে যাওয়া খাবার খেয়ে নিয়েছিলেন তিনি। মায়া টায়ার্ড ফিল করায় ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভেঙে যায় মায়ার। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ আগে। একটা দুটো পাখির কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। মায়া আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নেয়। নামাজ পড়া শেষ হলে নিজের এবং মাহবুব আলমের জন্য নাস্তা তৈরি করে ফেলে। এরপর তার বাবার রুমে গিয়ে আস্তে করে ডেকে দেয়। মাহবুব আলমের প্রতিদিনের রুটিন হচ্ছে টোটালি রেস্টে থাকা। তিনি সকালে ঘুম থেকে উঠে আগে নামাজ আদায় করে পুনরায় আবার ঘুমিয়ে একেবারে মায়ার ডাকে 8:30টায় ওঠেন। মায়া তার বাবাকে ডেকে নিজের এবং মাহবুব আলমের জন্য প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণের মাঝেই উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাওয়া শুরু করে। সকাল 9:30 নাগাদ মায়া অফিসে আসে। আসার পর থেকে স্টাফদের খুচুর খুচুর ফুসুর ফুসুর শুনতে পায় মায়া। প্রত্যেকের হাতে একটা করে কার্ডও দেখতে পায়। মায়া নিজের কেবিনের ডেস্কে গিয়ে বসে। কিছুক্ষণ পরে আহান আসে, সাথে রুহানিও আছে। মায়া ওদের দেখে ভ্রু কুচকে তাকায়, কারণ এই সময় ওর কেবিনে আসার কথা নয়। রুহানি আহানের হাত ধরে দাঁড়ায়। আহান মায়ার সামনে গিয়ে একটা কার্ড এগিয়ে দেয়। মায়া কার্ডটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের বোর্ড? খুলেই দেখো না। আহানকে কিছু বলতে না দিয়ে রুহানি কথাটা বলে। মায়া কার্ডটা খুলে পড়তে শুরু করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আহান আর রুহানির বিয়ের দিন তারিখ। মা এবার ভাবতে থাকে, তার মানে অফিসের স্টাফদের কাছে ওদের বিয়ের কার্ডই ছিল। আহানের অন্য কারোর সাথে বিয়ে হবে ভাবতেই মায়ের মুখটা কেঁপে ওঠে। তবুও নিজেকে সামলে নিয়ে কাপা স্বরে বলে, কংগ্রাচুলেশনস মিস্টার আহমেদ। অসংখ্য ধন্যবাদ। বিয়েতে তুমি মাস্ট থাকবে। অবশ্যই। আপনার বিয়ে আর আমি থাকবো না তা কি করে হয়? তাহলে এই কথাই রইল। আহান আর রুহানি মায়ের কেবিন থেকে বেরিয়ে গেলে মায়া পুনরায় বিয়ের কার্ডটি দেখতে থাকে। এই তো আর 6 দিন পর ওদের বিয়ে। আহান আর রুহানির নাম স্পষ্ট অক্ষরে লেখা। রুহানির জায়গায় আজ তার থাকার কথা ছিল, কিন্তু তার অপেক্ষার কোনো দামই ছিল না আহানের কাছে। এতদিন শুধু মরিচিকার পেছনে ছুটেছে মায়া। নিজের অবস্থার কথা ভাবতেই তার ছেলের হাসি ফুটে ওঠে তার মুখে। দুহাত একত্রে মুষ্টিবদ্ধ করে কপালের সাথে লাগিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে মায়া। 5 দিন পর আজ আহান আর রুহানির গায়ে হলুদ। দুজনেই ম্যাচিং ড্রেস আপ করেছে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রুহানিকে বেশ দারুণ করে সাজিয়েছে পার্লারের মেয়েরা। এমনিতে মেয়েটা দেখতে বেশ সুন্দরী। মাহবুব আলম মেয়েকে নিয়ে এসেছেন আজ সকালেই। আহানের বিয়ে অন্য কারোর সাথে হচ্ছে বলে ওনার ওপর খুব একটা প্রভাব পড়ছে না। তবে মায়ের কথা ভাবতেই কিছুটা দুশ্চিন্তা এসে গ্রাস করে ওনাকে। মাহবুব আলম একটা চেয়ারে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরেই হয়তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকালে বাসায় আসার পর থেকে মায়া তার সেই আগের রুমটাতে সারাক্ষণ ছিল। আসার জোড়াজুড়িতে মায়া নিজের মতো করে সাজুগুজু করে হালকা সাজেই তাকে যেন নতুন বইয়ের মতো লাগছে। গোল্ডেন স্টোনের কাজ করা সাদা একটা লেহেঙ্গা পরেছে। আজ লম্বা চুলগুলোকে ছেড়ে রেখেছে, তবে কানের একপাশে সাদা রঙের কাঠগোলাপ গুঁজে দেওয়া। 2 হাত ভর্তি সাদা রেশমি কাচের চুড়ি আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মা সাজতে খুবই অপছন্দ করে। তার এই হালকা সাজেও খুব অস্বস্তি হতে থাকে। সে লেহেঙ্গাটাকে হালকা উঁচু করে ধরে তার বাবার পাশে গিয়ে বসে। মাহবুব আলম মেয়েকে দেখে কিঞ্চিত হাসে। কিছুক্ষণের মাঝে স্টেজের অন্য সাইড থেকে গান বাজনা বাজতে শুরু করে। সবাই কৌতূহল নিয়ে সেখানেই তাকায়। আহান আর রুহানি একসঙ্গেই আসছে। সবার মুখে একটাই কথা, দুজনকে পাশাপাশি বেশ ভালোই মানাচ্ছে। মায়া এক পলক আহানের দিকে তাকায়। হলুদ পাঞ্জাবি পরেছে, শ্যামবর্ণের শরীরে হলুদ রঙটা বেশ ভালোই মানিয়েছে। রুহানি আহানের সাথে ম্যাচিং করে হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে পার্টি সাজ মেকআপ তো রয়েছে। গায়ে হলুদের কাজ শুরু হয়ে এলে মায়া তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে যা এখনই না বললেই নয়।
হ্যাঁ মা বল। বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি তুমিও এতে আমার পাশেই থাকবে। আমি সব সময় তোর পাশে থেকেছি, কারণ আমি জানি আমার মায়া কখনো ভুল করতেই পারে না। আজও আমি তোর পাশে আছি, তুই নির্দ্বিধায় বল মা। এরপর মায়া তার বাবার সাথে কিছু একটা নিয়ে কথা বলতে থাকে। তার কথা শুনে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর মায়া তার বাবাকে বলে আহানদের বাড়ি থেকে একাই বেরিয়ে আসে। বেরিয়ে আসার পথে মায়া ফোনে কারোর সাথে কথা বলে, এমার্জেন্সি দেখা করতে বলে একটা রিক্সা ডেকে নেয়। রিক্সা নিয়ে সোজা মানবদের বাড়ির সামনে যায় মায়া। গেটের বাইরে মানব তার জন্য অপেক্ষা করছিল। মানবকে রিক্সায় মায়ের পাশে বসে। রিক্সাটা আবারও চলতে শুরু করে। মায়া মানবের হাতে চিমটি কেটে বলে, এমন জামাই সেজে এসছিস কেন? শুধু আপনারই জন্য। পরের দিন দুপুরে ও আমাকে বুঝিয়ে আপনি সেকেন্ড চয়েস হিসেবে রেখে দিয়েছিলেন। শুনে রাখুন মিস্টার আহান, আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মায়ামা, আমি তো তোর কাছে কখনোই কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। তুই আমাদের মান সম্মানটা রক্ষা কর মা। ব্যাস, অনেক হয়েছে মিতুল। তুই এইভাবে আমার মেয়েকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারিস না। আমি আমার মেয়ের উপর সকল সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি আমার মায়া কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। কথাটা শোনা মাত্র মায়া এক পলক তার বাবার দিকে তাকায়। এই মানুষটা তাকে সব থেকে বেশি ভরসা করে। সে তার বাবার দৃষ্টিকে অনুসরণ করে বুঝতে পারে আজ সে যেটাই করুক তার বাবা তার পাশে আছে। মায়া তার ফোনটা বের করে কাউকে মেসেজ করে আবার পুনরায় স্বাভাবিকভাবেই বসে থাকে মাহবুব আলমের সাথে। 20 মিনিট পর মানব এসে মায়ের সামনে দাঁড়ায়। মায়া স্বাভাবিকভাবেই মানবকে একবার দেখে। কিছুক্ষণ আগে সেই মানবকে মেসেজ করেছিল। এই মুহূর্তে মানবকে দেখে মিতুল আহমেদ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আহান মানবকে চিনতে পারছে না, এর আগে কখনোই ওদের দেখা হয়নি। সবাইকে অবাক করে দিয়ে মানব বলে, আমার বিয়ে করা বউকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস আপনার কি করে হয় মিস্টার রাহান? মানবের কথায় এখানে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ে। মাহবুব আলম আর মায়া স্বাভাবিকভাবে নিচ্ছে বিষয়টাকে। আহান অবাক হয়ে একবার মানব তো একবার মায়ের দিকে তাকায়। আশা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। তার 15তম ক্লাসের সাথে তার ভাবিপুর বিয়ে হয়ে গেল, যাকে সে ছোটো থেকেই নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়েছিল। আজ আহানের জন্য সব কিছু ওলটপালট হয়ে গেল। মিতুল আহমেদ এখনও মানবের কথা বিশ্বাস করতে পারেননি, তাই তিনি মায়ের কাছে গিয়ে বলেন, মানব যা বলছে তা কি সত্যি ভাইয়া? হ্যাঁ, সবই সত্যি। আমি কিছুই বিশ্বাস করি না। তুই আমার ছেলেকে এই মুহূর্তে বিয়ে করবি। আমি তোর কাছে আমাদের মান সম্মান ভিক্ষা চাইছি। আমার তোকে কিছুই বলার নেই রে মিতুল, বড্ড স্বার্থপর হয়ে গেছিস তুই। কিছুটা রাগ নিয়ে কথাটা বলেন মাহবুব আলম। মায়া তার ফুপিমণির দিকে তাকিয়ে আছে। এই ফুপিমণিকে তো সে চেনে না, যে তাকে নিজের মেয়ের মতো করে এতদিন আগলে রেখেছিল। আর সেই ফুপিমণি নিজের স্বার্থের জন্য তারই সাথে জোর গলায় কথা বলছে। আঙ্কেল, তুমি ফুপিমণিকে বোঝাও, উনি যা চাইছেন তা কোনো দিনও সম্ভব না। কেন সম্ভব না? আমি তো মানি না তোদের এই বিয়ে। আর মানাব তো তোর থেকে বয়সে 2 বছরের ছোট। বয়সে ছোট তো কি হয়েছে, আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি। আহান চুপচাপ ওদের সবার কথা শুনছে। একে তো রুহানি এমন একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে, তারপর মায়া থেকে রিজেক্ট করছে। ভাবতেই রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আহানের। তবু নিজের রাগ সংযত করে মানবকে বলে, তোমাদের দুইজনের যে বিয়ে হয়েছে তার কি প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে। মায়া আমার থেকে অনুমতি নিয়েই মানাফের কাছে গিয়েছে। আহান আর তার মা অবাক হয়ে মাহবুব আলমের দিকে তাকিয়ে আছে। মেয়ের বিয়েতে তার সমন্তন ছিল এটা বুঝে গেছে মিতুল আহমেদ। মানব উঠে বাড়ির বাইরে গিয়ে তার 2 বন্ধু সীমান্ত আর নীরবকে ডেকে আনে। হাতে করে একটা কাগজও নিয়ে আসে মানব। এসে সবাইকে কাল রাতে সব পথ বলতে শুরু করে। কাল রাতের ঘটনা। মায়া নিজের লেহেঙ্গাটাকে হালকা উঁচু করে ধরে তার বাবার পাশে গিয়ে বসে। মাহবুব আলম মেয়েকে দেখে কিঞ্চিত হাসে। মায়া তার বাবাকে বলে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে যা এখনই না বললেই নয়। হ্যাঁ মা বল। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি তুমিও এতে আমার পাশেই থাকবে। আমি সব সময় তোর পাশে থেকেছি, কারণ আমি জানি আমার মায়া কখনো ভুল করতেই পারে না। আজও আমি তোর পাশে আছি, তুই নির্দ্বিধায় বল মা। বাবা, মানব আমাকে ভালোবাসে, ও ছেলে হিসেবে পারফেক্ট। আমি জানি স্বামী হিসেবেও সে পারফেক্ট হবে। আমি মানবকে বিয়ে করতে চাই। তার কথা শুনে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর মায়া তার বাবাকে বলে আহানদের বাড়ি থেকে একাই বেরিয়ে আসে। বেরিয়ে আসার পথে মায়া ফোনে মানবের সাথে দেখা করতে চায়। রিক্সা নিয়ে মানবদের বাসার সামনে আসে।
মানাপ তার দেখা পেয়ে রিকশায় মায়ার পাশে বসে। রিকশাটা আবারও চলতে শুরু করে। মায়া মানাপের হাতে চিমটি কেটে বলে, এমন জামাই সেজে এসছিস কেন? শুধু আপনারই জন্য। রিকশা সোজা রেজিস্ট্রি অফিসের সামনে আসে। সেখানে আগে থেকে মানাফের দুজন বন্ধু তাদের জন্য অপেক্ষা করেছিল। ওরা দুজন এগিয়ে যেতে মানাফের বেস্ট ফ্রেন্ড সীমান্ত বলে, সব কিছু রেডি করে আছে, শুধু তোর আর ভাবির সাইন করা বাকি আছে। এরপর দুজনের রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। নীরবকে একজন কাজে ডেকে আনে। ধর্মমতে দুজনের বিয়ের কাজ সেদিন সম্পূর্ণ হয়ে যায়। বেশ অনেকক্ষণ যাবৎ মায়াকে দেখতে না পেয়ে মিতুল আহমেদ ওনার ভাইয়ের কাছে সে জিজ্ঞেস করেন, ভাইয়া মায়া কোথায়? ও একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে, দোয়া করিস যেন সফল হয়। দোয়া করি ওর সব ইচ্ছে পূরণ হোক এবং সফল হয়ে বাড়ি ফিরুক। মানাফের কথা শেষ হতেই আহান কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মিতুল আহমেদ চেয়েও ছেলেকে আটকাতে পারেন না। বাড়ি থেকে এক এক করে সব মেহমানরাও চলে যেতে থাকে। যাওয়ার সময় হয়ে এলে মাহবুব আলম ওনার বোনকে বলেন, আমাদের এইবার যাওয়া উচিত। ওনার কথায় মিতুল আহমেদ কোনো কথাই বলেন না। ভাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। মাহবুব আলম মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে বেরিয়ে যান। অন্যদিকে আহান এই অসম্মান কিছুতে সহ্য করতে পারে না। রাগে দুঃখে একটা বারে চলে যায় এবং বসে বসে ড্রিঙ্কস করতে থাকে। এর আগেও প্রায় অনেকবারই ড্রিঙ্কস করেছে সে। মাহবুব আলম বাসায় এসে মানাফের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। ফরিনা মাহমুদ কলে বলে দিয়েছেন যত দ্রুত সম্ভব ওনারা আসবেন কথা বলতে। মায়া ড্রয়িং রুমে মাহবুব আলমের সাথে বসে আছে। মায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে ইতিমধ্যেই। যেহেতু মানাফের বাবা মা আসছে, ওনাদের জন্য কিছু একটা রান্না তো করতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। ওদের দুপুরে কিছুই খাওয়া হয়নি, তাই মায়া রান্নাঘরে গিয়ে রান্নার আয়োজন করতে থাকে। এই অল্প সময়ের মধ্যেই মায়া অনেক কিছু রান্না করে ফেলে। এই যেমন খিচুড়ি, মুরগির মাংস, হাঁসের ডিমের ভুনা আর 4 পদের ভর্তা। কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। পাখিরা তাদের নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সূর্যাস্ত নেমে এসেছে কিছুটা। মাগরিবের নামাজটা পড়ে মায়া তার রুম থেকে বেরিয়ে দেখে সে গিয়ে ওনাদের সালাম জানায়। ফরিনা মাহমুদ মায়াকে নিজের পাশে বসান এবং মাথায় হাত বুলিয়ে দেন। ওনার হাসি খুশি মুখ দেখে মনে হচ্ছে না যে উনি ওনার মানাফের বিয়েতে রাগান্বিত আছেন। মানাফের বাবা মাহবুব আলমের সঙ্গে কথা বলছেন। মায়া উঠে গিয়ে ওনাদের সবার জন্য নাস্তা আনার ব্যবস্থা করে। মানাফ তার বাবার সঙ্গেই বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব চিলমুড়ে আছে। কোনো রকমের কোনো টেনশনের ছাপ তার মুখে দেখা যাচ্ছে না। এরপর ওনারা কথাবার্তা বলে ঠিক করেছে আজই মায়াকে ওনাদের পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যাবেন। ফরিনা মাহমুদ আর দেরি করতে চান না। আজই চলে যেতে হবে শুনে মায়ের মনটা বেজায় খারাপ হয়ে যায়। অনেক ভেবেচিন্তে মায়া মানবকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সে ভাবতে পারেনি সবাই এত তাড়াতাড়ি ওদের বিয়েটা মেনে নেবে। রাতে সবাই একই সাথে খাওয়া দাওয়া এবং গল্পগুজব করেন। এরপর বিদায়ের পালা শুরু হয়ে যায়। বাবা নামক বটবৃক্ষের ছাউনি থেকে আজ মায়াকে এক নতুন জীবনের দিকে অগ্রসর হতে হবে। মায়া কাল যে সাজে বিয়ে করেছিল ঠিক তেমন সাজে আজ শ্বশুরবাড়ি যাবে। মাহবুব আলম ওনার আলমারি থেকে একটা হার এনে মায়ের খালি গলায় পরিয়ে দেন। এই হারটা মায়ার মায়ের ছিল। মায়ের স্মৃতিটাকে একবার স্পর্শ করে। মাহবুব আলম চুপটি করে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকেন। এতদিন একা গ্রামের বাড়িতে থাকলেও এখন যে তিনি বড্ড একা হয়ে যাবেন। একমাত্র আদরের মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এবার হয়তো মেয়েকে ছাড়া থাকতে মাহবুব আলমের খুব খারাপ লাগবে। তবুও তিনি মনে প্রাণে চাইছেন ওনার মেয়ে যেন সুখী হয়। শ্বশুর শাশুড়ি নয়, যেন আরেকটা বাবা মা পায়। মাহবুব আলম মেয়ের মাথায় হাত রেখে খুব দোয়া করেন যেন মেয়ের বিবাহিত জীবন সুখের হয়। কিছুক্ষণের মাঝে মাহবুব আলমের কাছ থেকে বিদায় নিয়ে মানাফ আর মায়াকে নিয়ে বেরিয়ে পড়ে ফরিনা মাহমুদ এবং ওনার স্বামী শামীম মাহমুদ। ওনারা গাড়িতে করে চলে গেছেন। মানাফ চায় মায়াকে তার বাইকে করে বাড়ি অবধি নিয়ে যাবে। ফরিনা মাহমুদ ছেলেকে এই নিয়ে কিছু বলেননি। দুজনকে একা কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন তিনি। মানাফ নিজের মতো করে মনের আনন্দে বাইক চালাচ্ছে। আজ সে বড্ড খুশি। এতদিন ভালোবাসার মানুষটাকে বাইকের পেছনে চড়াতে পারলেও আজ যে তার অর্ধাঙ্গিনীকে নিয়ে যাচ্ছে, যে একান্তই তার ব্যক্তিগত সম্পদ, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। ভালোবাসার পূর্ণতার মাঝে যে বিশাল আনন্দ আছে, আজ সে তা অনুভব করতে পারছে। মায়া তার বাবাকে ছেড়ে আসায় খুব কান্না করছে। এখনও কান্না করেই যাচ্ছে। মানা বাইক চালানো অবস্থায় মায়াকে বলে, আপনি কি বাচ্চা হতে গেলেন মায়া? কেন? এভাবে মরা কান্না জুড়েছেন কেন? আমার খুব খারাপ লাগছে। আপনার যখন ইচ্ছে হবে তখনই আমি আপনাকে বাবার কাছে নিয়ে যাব। প্লিজ আপনি মন খারাপ বা কান্না করবেন না। আপনাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না, কষ্ট হয়। মানাফের কথায় নিজের অজান্তেই মায়া কান্না থামিয়ে দেয়। রাতের আকাশটা মেঘলা করেছে।
মানব খুব সাবধানে বাইক চালিয়ে অল্প কিছু সময়ের মধ্যেই বাড়িতে পৌঁছে যায়। ফরিনা মাহমুদ আর মীরা ওদের আসার প্রতীক্ষায় পথ চেয়ে আছে। ওদের দুজনের বিয়ের কথা শুনে মীরা ভীষণ খুশি হয়েছে। মীরা অনেক আগে থেকে জানতো মানাফ মায়াকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কখনো মায়াকে কিছু বলেনি, কারণ মায়া তার আহান ভাইয়ের প্রতীক্ষায় ছিল। মীরার আহানকে কোনো কালেই পছন্দ ছিল না, কারণ সে সবসময় মায়াকে হেয় করত। মীরা সবসময় চেয়েছে প্রিয় বান্ধবীর হাস্যজ্জ্বল মুখটা দেখতে। কলিং বেল বাজতেই ফরিনা মাহমুদ গিয়ে মেন ডোর খুলে দেয়। মানাফ আর মায়াকে একসঙ্গে দেখে খুব খুশি হন তিনি। এরপর দুজনকে বরণ করে ঘরে তোলেন। মীরা এসে মায়াকে জড়িয়ে ধরে আদরের স্বরে বলে, আমার প্রিয় বান্ধবী, আজ থেকে তুই আমার আদরের দেবরানী। জানিস, তোদের বিয়েতে আমি এতগুলো খুশি হয়েছি। এতদিনের একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই। তার মানে আগে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না। কথাটা মায়া চোখ ছোট ছোট করে মীরার দিকে তাকায়, যা দেখে মীরা আমতা আমতা করে বলে, ঠিক তা না? ভাবি আমি আমার রুমে গেলাম। একবার মায়ের দিকে তাকিয়ে কথাটা বলে মানাপ সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। মীরা আর মায়া গল্পগুজব করতে থাকে। ফরিনা মাহমুদ আর ওনার স্বামী শামীম মাহমুদ আগেই নিজেদের রুমে চলে গেছেন। মারুফ এতক্ষণ ড্রয়িং রুমেই বসেছিল। কিছুক্ষণ আগে সেও নিজের রুমে চলে যায়। রাত 11টার দিকে মীরা মায়াকে মারাফের রুমে নিয়ে যায়। মারাফ তখন বিছানায় আতশোয়া হয়ে মোবাইলে কিছু একটা করছিল। ওদের আসতে দেখে সোজা হয়ে বসে সে। মীরা মায়াকে রুমের ভেতর রেখে চলে যায়। মানা বিছানা ছেড়ে উঠে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনি বিছানায় একপাশে শুয়ে পড়ুন। গল্প, উপন্যাস বা নাটকের মতো করে ভাববেন না যে আপনি বিছানায় আমি সোফায়, অথবা আমি বিছানায় আপনি সোফায় ঘুমাবেন, কারণ আমার এই ছোটোখাটো রুমে আমি কোনো সোফা রাখিনি। আমি আপনার পাশেই ঘুমাবো। চাইলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন, তবে সেই দূরত্ব যেন বেশি দিনের না হয়। কথাগুলো বলেই মানাফ রুমের দরজাটা লাগিয়ে দেয়। মায়া তার লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। এরপর বিছানার একপাশে শুয়ে পড়ে। মাঝে একটা কোলবালিশ বরাদ্দ করে দেওয়া হয়েছে। মানাফ লাইট অফ করে অপর পাশে শুয়ে পড়ে। আহান বেশ অনেক রাত করে বাড়িতে ফেরে। মিতুল আহমেদ ড্রয়িং রুমে বসে ছেলের ফেরার অপেক্ষায় করছিলেন। ছেলেকে বড্ড ভালোবাসেন তিনি, তাই তো ছেলের মুখের ওপর কিছুই বলতে পারেন না। রাত তখন প্রায় 1:30 বাজতে চলল। এখনও আহানের দেখা নেই। মিতুল আহমেদ সোফায় গা এলিয়ে বসতেই কলিং বেল বেজে ওঠে। উনি দ্রুত উঠে দরজা খুলে দেন। দরজা খুলতেই দেখতে পান আহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বেশি ড্রিঙ্কস করার ফলে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। মিতুল আহমেদ তাকে ধরে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। আহানকে তার রুমে পৌঁছে দিয়ে আসে। আহান শোয়া থেকে উঠে বসে। বালিশের পাশ থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নেয়। স্মোক করতে করতে রুহানির একটা ছবি দেখতে থাকে আহান, আর একটা কথাই আওড়াতে থাকে, কেন এমন করলে হানি? তুমি তো আমাকে ভালোবাসতে। রাত এভাবেই কেটে যায়। সকালে মায়া ঘুম থেকে উঠে দেখে মানব ঘরে কোথাও নেই। কালো রঙের দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজতে চলল। সে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ফরিনা মাহমুদ রান্নাঘরে কাজ করছেন। মীরা আগেই ঘুম থেকে উঠে পড়েছে। সে ড্রয়িং রুমে বসে আছে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে মীরাকে ফরিনা মাহমুদ কোনো কাজই করতে দেন না। মায়াকে দেখতে পেয়ে মীরা এক প্রকার চেঁচিয়ে জিজ্ঞেস করে, কি রে দেবরানী, ঘুম কেমন হলো? আমার দেবরজি তোকে জ্বালায়নি তো? মীরার কথায় মায়া লজ্জা পেয়ে যায়, কারণ রান্নাঘর থেকে ফরিনা মাহমুদ সবই শুনতে পেয়েছেন। আর মীরা কথাটা বেশ জোরেই বলেছে। মায়া তার আঙুলের ইশারায় চুপ থাকতে বলে। মায়ের ইশারা পেয়ে মীরা বুঝতে পারে সে বেফাস জায়গায় কথাটা বলে ফেলেছে। ভুল বুঝতে পেরে সে দুহাতে কান ধরে, যার অর্থ সে ভুল করে ফেলেছে। মীরার এমন কাজে মায়া হাসে। এরপর সে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। ফরিনা মাহমুদ একা কাজ করেছেন দেখে মায়া ওনাকে সাহায্য করতে চায়, তবে উনি বলে দিয়েছেন তিনি যতদিন সুস্থ সবল আছেন ততদিন 2 ছেলে বউকে কোনো কাজ করতে দেবেন না। যখন ওনার কাজ করার শক্তি ফুরিয়ে আসবে তখন তিনি ওনার 2 মেয়ের সেবা গ্রহণ করবেন। ফরিনা মাহমুদের কথা শুনে মায়া পলকবিহীন তাকিয়ে থাকে ওনার দিকে। ব্যাপারটা বুঝতে পেরে ফরিনা মাহমুদ মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি পুরোটাই মায়ায় ঘেরা। আন্টি তুমি না খুব ভালো, তোমার কাছে থাকলে একদম মা মা ফিলিংস হয়। মাকে আন্টি বলে ডাকছিস দুষ্টু মেয়ে? সরি। জানিস আমার খুব মেয়ে শখ ছিল। মারুফের পর মানাফ যখন আমার পেটে এলো তখন খুব করে চাইতাম আমার একটা মেয়ে হোক। আমি আর তোদের বাবা মেয়ের নামও ঠিক করে রেখেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের পুনরায় আবার ছেলে দিয়েছে। তবে আমার আর কোনো আফসোস নেই, কারণ তিনি আমাকে একটা নয় দুটো মেয়ে দিয়েছে। তুমি খুব ভালো মা। মানাফ মেয়ে হলে নাম কি রাখতে চেয়েছিলাম জানতে চাইবি না? মায়া।
তবে মানব যখন ছোট ছিল তখন আমি ওকে মাঝে মাঝেই মায়া বলে ডাকতাম, আর ও খুব বিরক্ত হতো। কথাটা বলে ফরিনা মাহমুদ হাসতে থাকেন। ওনার কথা শুনে মায়াও হাসছে। কথা বলতে বলতে সকালে নাস্তা তৈরি করে ফেলেন ফরিনা মাহমুদ। মানব তখন বাইরে থেকে ফিরে নিজের রুমে যেতে যেতে বলে, মা আমার খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। হুম। মানব তার রুমে যেতেই পেছন পেছন মায়াও রুমে আসে। তার মানবের সাথে একটা কথা বলার আছে, যার জন্য মায়া সকাল থেকে তার খোঁজ করছে। সে হাত কসলাতে কসলাতে মানবের সামনে এসে দাঁড়ায়। মানব তাকে দেখে বলে, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আজ আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবি বিকেলে? আচ্ছা, রেডি হয়ে থাকবেন। ধন্যবাদ। মেনশন নট। মানব তার টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে মায়াকে নিয়ে ডাইনিং টেবিলে আসে নাস্তা করার জন্য। সবাই ওদের জন্যই অপেক্ষা করছিল। ফরিনা মাহমুদ সবাইকে খাবার বেড়ে দিতে থাকেন। সবার খাবার খাওয়া শেষ হতে মায়া তার শাশুড়ির সাথে হাতে টেবিলের সব কিছু গুছিয়ে দিতে থাকে। এটো প্লেটগুলো সে নিজেই ধুয়ে রেখে দেয়। হাত মুছতে মুছতে মায়ের রুমে এসে দেখে মানব কোথাও যাবার জন্য রেডি হচ্ছে। সে এগিয়ে গিয়ে মানবকে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছিস? বলবো না। কেন? আগে বলুন, আপনি এখন আমাকে তুই বলে সম্বোধন করছেন কেন? তাতে কি? আমাদের সম্পর্কটা কি আগের মতো আছে? আমি যতই বয়সে আপনার ছোট হই না কেন, এখন আমি আপনার স্বামী। আমি চাই না এই নিয়ে আপনি আমার পরিবার বা বাইরের কাছে বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ুন। চেষ্টা করব তুমি করে ডাকার। ঠিক আছে, আমি আসছি। মানব অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মায়া লাগেজ থেকে তার জামাকাপড়গুলো বের করে আলমারিতে তুলে রাখে। দুদিন ধরে তার অফিসেও যাওয়া হচ্ছে না। তার বাইরে কাজ করা এ বাড়ির কেউ অ্যালাউ করবে কি না তাও সে জানে না। এ বিষয়ে মানবের সাথে সে পরে কথা বলবে বলে ঠিক করেছে। মায়া তার রুম থেকে বেরিয়ে মীরার কাছে আসে। তার এখন 4 মাস চলছে। তখন মীরা বিছানায় শুয়েছিল। মায়াকে দেখে সে শোয়া থেকে উঠে বসে। সে গিয়ে মীরার পাশে বসে। দুজনে মিলে গল্প গুজব করতে থাকে। এই সময়টায় ওদের কোনো কাজ নেই গল্প করা ছাড়া। ওদের গল্প করার মাঝেই ফরিনা মাহমুদ মীরার জন্য চালতার আচার বানিয়ে নিয়ে আসেন। সকালে মীরা ওনার কাছে আচার খাবে বলে আবদার করেছিল। এখন আচার দেখে সে বড্ড খুশি। সকাল সকাল নাস্তা না করে আহান আজ অফিসে এসেছে। তাকে দেখে বাকি সব এমপ্লয়িরা অবাক হয়ে আছে, কারণ তারা জানতো কাল আহানের বিয়ের দিন ছিল আর আজ রিসেপশনের অনুষ্ঠান হবার কথা। এমন সময় তাকে অফিসে দেখে সবাই এভাবেই দেখছে। আহান কারোর দিক কোনো খেয়াল না রেখেই নিজের কেবিনে চলে যায়। আহান মায়ার এই অফিসের জয়নিং ফাইলটা দেখতে থাকে। রাতে মানাফ আর মারুফ ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। ওদের শোরুমে কাজ নিয়ে কিছুটা চাপের মাঝে আছে। মানাফ রুমে এসে দেখে মায়া কারোর সাথে ফোনে কথা বলছে। সে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে মায়া তার জন্য টি শার্ট আর ট্রাউজার বিছানার ওপর রেখে গেছে। মানাফ চেঞ্জ করে রুম থেকে বের হয়। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আজ আর মায়ার তার বাবার সাথে দেখা করা হয়ে ওঠে না। মানাফ মায়ের সামনে এসে বলে, সরি। কেন? আমি আপনাকে বাবার সাথে দেখা করাতে পারিনি তাই। কোনো ব্যাপার না, কিছুক্ষণ আগেই বাবার সাথে ফোনে কথা বলেছি, পরে দেখা করে নেব। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ। আপনি তো আগে আহানদের অফিসে চাকরি করতেন। আমি চাইছি আপনি আমাদের অফিসে জয়েন করুন। আমি চাই না আমার স্ত্রী অন্যের হয়ে কাজ করুক, আর আমি এও চাই না সংসারের চাপে আমার স্ত্রী তার সমস্ত স্বপ্ন বা ইচ্ছে জলাঞ্জলি দিক। এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে ভেবে রেখেছিলাম। বাংলাদেশ থেকে ফিরে আসার পর রুহানি তার পরিবারের কারোর সাথে তেমন একটা কথা বলেনি। কথা না বলার কারণটাও সবার কাছে বেশ পরিষ্কার। রুহানির বাবা বেশ অনেকবার চেষ্টা করেছেন মেয়ের সাথে কথা বলার, তবে সে ব্যাপারটাকে পুরোপুরিভাবে উপেক্ষা করেছে। রুহানি আহানকে বড্ড মিস করেছে, তাই সে তার বাবাকে সোজাসাপটাভাবে জিজ্ঞেস করে, তোমরা তো চাও আমি হ্যাপি থাকি, তাহলে আমাকে আহানের কাছে যেতে দিচ্ছ না কেন? পাপা, আই লাভ হিম অ্যান্ড আই নো হি লাভস মি। প্লিজ পাপা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাইছি না। রাগে কান্না করতে করতে রুহানি নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তার বাবা রাশেদ চৌধুরী নির্বিকার দৃষ্টিতে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকেন। একটা মাত্রই মেয়ে ওনার, বড্ড ভালোবাসেন মেয়েকে তিনি। মেয়েকে নিয়ে খুব দোটানায় আছেন তিনি। মেয়ের ভালো করতে গিয়ে মেয়েকে কষ্ট দিয়ে ফেলছেন না তো, এই ভাবনাটাই দিনকে দিন গ্রাস করছে ওনাকে। সকালে ঘুম থেকে উঠতেই মানাফ মায়াকে নিয়ে তার বাবার বাসায় আসে। দুদিন পর মেয়েকে কাছে পেয়ে খুব খুশি হন মাহবুব আলম। মায়া আর মানাফকে দেখা মাত্রই বুকে টেনে নেন তিনি। মায়েরও দুদিন পর তার বাবাকে হাসি খুশি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। উনিও এখন এখানে থাকে না, আর আপনাকেও একা থাকতে হয়,
তাই বলছিলাম কি, যদি আপনি আমাদের সঙ্গে একসাথে থাকেন। তা হয় না বাবা, মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে থাকাটা বড্ড বেমানান। বাবা ঠিকই বলেছে মানব, তবে আমি বাবাকে আমাদের বাড়ির সামনেই কোথাও বাসা ভাড়া করে দিব। তাই ভালো হবে, তাহলে প্রতিদিন একবার হলেও তোদের চোখের দেখা দেখতে পারবো। আচ্ছা, এইসব কথা পরেও হবে, আমি নাস্তা বানিয়ে আনছি। মায়া তার ওড়নাটা কোমরে গুজে রান্নাঘরের দিকে ছোটে। মাহবুব আলম মানাফের সঙ্গে বসে কথা বলছেন। কিছুক্ষণ পর মায়া তার বানানো নাস্তাগুলো টেবিলে সাজাতে থাকে। তিনজন একসাথে বসেই খাবার খেতে থাকে। মায়া তার বাবার জন্য দুপুরের এবং রাতের খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়ে যায়। রাস্তায় মায়া আর মানাফ একই সাথে হেঁটে বাড়ি ফিরছিল। এমন সময় মায়ের ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে। অচেনা নাম্বার থেকে কল আসায় মায়া দুবার কল কেটে দেয়। এর পরের বার কল আসতেই মানাফ তার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? আহান বলছি। ও হ্যাঁ, বলুন। মায়ের সাথে কথা বলা যাবে? না, যা বলার আমার কাছেই বলুন। মায়াকে বলে দেবে ও যেন আর আমাদের অফিসে আর না আসে। এই কথাটা আপনি না বললেও হতো, কারণ আমি এমনিতেও আমার স্ত্রীকে অন্যের অধীনে কাজ করতে দিতাম না। সে যাই হোক, আমার বলার কাজ আমি বলে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। বলে কল কেটে দেয় মানাফ। মায়া পাশে দাঁড়িয়ে এতক্ষণ সে সব কথাই শুনছিল। কোনো একটা কারণে মায়ের মনটা বেজায় খারাপ হয়ে যায়। মানাফ মায়ের হাত ধরে কিঞ্চিত চমকে মায়া মানাফের দিকে তাকায়। মানাফ মায়াকে নিয়ে হাঁটতে থাকে। কিছুটা রাস্তা হেঁটে গিয়ে মানাফ একটা রিক্সা দাঁড় করায়। এরপর দুজনে রিক্সায় চড়ে বাড়িতে চলে আসে। বিকেলের দিকে আকাশটা মেঘলা করে, আকাশে মেঘ করার পাশাপাশি বাতাসও বইছে। মায়া চুপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। বাতাসে চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সকালে মানাফ মায়াকে বাড়িতে পৌঁছে দিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। এই সময়টাতে তার ভীষণ বোরিং ফিল হচ্ছে। দুপুরের খাবার খেয়ে মীরা ঘুমিয়ে আছে। মারুফ আর মানাফ অফিসে আছে। শামীম মাহমুদের কিছুদিন ধরে শরীরটা ভালো না, তাই তিনি অফিসে খুব একটা যান না। এবার চাইছেন দুই ছেলেকে সব দায়িত্ব বুঝিয়ে দেবেন। শামীম মাহমুদ ঘুমাচ্ছেন। আকাশটা মেঘলা দেখে ফরিনা মাহমুদ রুম থেকে বের হন। ছাদে কাপড় শুকাতে দিয়েছিলেন তিনি। সিঁড়ি পেয়ে ওপরে উঠতেই পেছন থেকে মায়া ডাক দেয়, মা কোথায় যাচ্ছ? ছাদে কাপড় দিয়েছিলাম, আকাশে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, তাই কাপড়গুলো আনতে যাচ্ছি। কথাটা বলে উনি ছাদের দিকে যেতে থাকেন। মায়াও ওনার পেছনে যায়। দুজনে একই সাথে কাপড় নিয়ে নিচে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ থেকে মেঘের বর্ষণ শুরু হয়ে যায়। মায়ের খুব ইচ্ছে করছে আজ বৃষ্টিতে ভিজতে। যেই ভাবা সেই কাজ, দৌড়ে ছুট লাগায় ছাদে যাওয়ার জন্য। বিকেল এখন 4:30, তবে মেঘের কারণে মনে হচ্ছে এক্ষুনি সন্ধ্যে নেমে যাবে। মায়া দু হাত মেলে বৃষ্টি উপভোগ করছে। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে হালকা শীত অনুভব করে সে। কাঁপতে কাঁপতে নিচে চলে আসে। ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল করেই বের হয় মায়া। এরপর থেকে শুরু হয় তার হাঁচি দেওয়া। এই মুহূর্তে 1 কাপ চা খাওয়াটা ভীষণভাবে প্রয়োজন তার জন্য। রান্নাঘরে এসে নিজের জন্য 1 কাপ আদা দিয়ে চা বানায় সে। রুমে এসে বিছানায় বসে বসে খেতে শুরু করে। কিছু সময় পর হাঁচি দেওয়াটা থেমে যায়। রাত 11:30টার দিকে মানাফ আর মারুফ বাসায় ফেরে। মানাফ রুমে ফিরে এসে দেখে মায়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মানাফ তার কাছে এসে ডাকতে শুরু করে। সে মায়ার কপালে হাত রাখলে ভীষণ তাপ অনুভব করে। তার মানে মায়ার জ্বর এসেছে। মানাফ মায়ের মাথার কাছে বসে তাকে ঘুম থেকে জাগিয়ে বিছানায় আতশোয়া হয়ে বসায়। জ্বরের কারণে মায়া প্রায় ঘোরের মাঝেই রয়েছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রয়েছে। চোখ ছোট ছোট করে মানাফের দিকে তাকায় সে। মানাফ তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়। রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আসে, সাথে করে বড় একটা টুকরো কাপড়ের নিয়ে আসে। তাকে বাটি নিয়ে রুমে যেতে দেখে ফরিনা মাহমুদ জিজ্ঞেস করেন, কি হয়েছে মানাফ, বাটি নিয়ে রুমে যাচ্ছিস কেন? মায়ার ভীষণ জ্বর এসেছে। মেয়েটার জ্বর এসেছে আর আমরা কেউ জানি না? রাতে খাবার সময় তো স্বাভাবিকই ছিল। বুঝতে পারছি না। মানাফের সঙ্গে ফরিনা মাহমুদও ওদের রুমে আসে। মানাফ গিয়ে মায়ার কপালে জলপট্টি লাগিয়ে দিতে থাকে। রাতে সবার সাথে অল্প কিছু খাবার খেয়ে নিয়েছিল মায়া, তাই মানাফ তাকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। ফরিনা মাহমুদ টেবিলে মানাফ আর মারুফের জন্য খাবার বাড়তে থাকেন। খাওয়া দাওয়া শেষ করে মানাফ রুমে এসে দেখে মায়া ঘুমিয়ে আছে। সেও লাইট অফ করে মায়ার পাশে শুয়ে পড়ে, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। ক্লান্ত থাকার কারণে কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে সে। সকালে মায়া ঘুম থেকে উঠে নিজের ওপর ভারী কিছু অনুভব করে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে মানাফ তার বুকে মাথা রেখে শুয়ে আছে। মুহূর্তে মায়া যেন আকাশ থেকে পড়ে। হাত দিয়ে মানাফকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। কিছুক্ষণ পরে মায়ার মনে হতে থাকে এক্ষুনি মানাফের ঘুম ভেঙে যাবে, তাই সে চট করে চোখ বন্ধ করে ফেলে, কারণ সে চায় না মানাফ জেগে গিয়ে অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হোক।
মানাফ চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে নিজে থেকে মায়াকে জড়িয়ে ধরে আছে। তাতে করে সে দূরে সরে আসে। সরে না আসলে মায়া যে তাকে ভুল বুঝবে। মানাফ একবার মায়ের কপালে হাত স্পর্শ করে বোঝার চেষ্টা করে এখনও জ্বর আছে কিনা। না, এখন জ্বর নেই বললেই চলে। তাই সে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। সে চলে যেতে মায়া চোখ খুলে তাকায়। মানাফের এমন কাণ্ডে মায়ের খুব হাসি পায়। দুপুরে মায়া ব্যালকনিতে দাঁড়িয়ে ভেজা টাওয়ালটা রোদে শুকাতে দিচ্ছিল। এই সময় বাড়িতে তার শাশুড়ি, সে আর মীরাই আছে। স্বামী মাহমুদের একটা কাজ থাকায় ওনাকে আজ না চাইতেও অফিসে যেতে হয়েছে। সকালে অফিসে যাবার পর মানাফের সাথে মায়ার আর কথা হয়নি। ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে সে। তুই কি এখনো আহান ভাইকে ভালোবাসিস মায়া? মীরার কথায় মায়া কিছুটা চমকে গিয়ে তাকায়। মীরা নির্বিকার হয়ে তার দিকে তাকিয়ে আছে, হয়তো উত্তরটা শোনার আশায়। সে মনে মনে তার উত্তরটাকে সাজিয়ে নেয়। তারপর একটু কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি সব মিথ্যে মরীচিকার পিছুটান ছেড়েই মানবকে বিয়ে করেছি। মানব আমার স্বামী, ও ব্যতীত অন্য কারোর কথা মনে আনাও পাপ। আমি যথেষ্ট চেষ্টা করছি এই সম্পর্কটাকে মানিয়ে নেবার। তুই জানিস তোর এই কথাটা শুনে আমার কত ভালো লেগেছে। একদিন তুই অনেক খুশি হবি। আমার কথা মিলিয়ে নিস। মীরার কথায় মেকি হাসি দেয় মায়া। দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে এই কথা বলছিল এতক্ষণ। মায়া মীরার হাত ধরে রুমের ভেতরে নিয়ে আসে। জানালার ফাঁক দিয়ে বিকেলের রোদ এসে পড়েছে টেবিলের ওপর। আহান মাথায় হাত দিয়ে তার কেবিনেই বসে আছে। কোনো কাজে মন বসাতে পারছে না সে। আজ সকালে সে মানাপ বলেছিল মায়া যেন তাদের অফিসে না আসে, আর আজই তাদের এমন একটা কাজের অফার এসেছে যে তাদের এখন মায়াকে প্রয়োজন। আহান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে তার এখন কি করা উচিত। এমন সময় তার ফোনে কল আসে, যা দেখে তার চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। ফোনটা পরপর অনেকবার বাজতেই থাকে, তবে সে ধরেও দেখে না। মানাপ তার ব্যস্ত সময়ের মাঝে মায়ের জন্য সময় বের করে বাসায় আসে। মায়া তখন ড্রয়িং রুমে ফরিনা মাহমুদের সাথে বসেছিল। তাকে দেখা মাত্রই মানাপ গম্ভীর কণ্ঠে মায়াকে রুমে আসার জন্য বলে। মায়া উঠে তার পেছন পেছন রুমে যায়। মানাপ মায়ের হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমরা বের হব। কোথায় যাব? সারপ্রাইজ। মায়া প্যাকেটটা খুলে ভেতরে নীল রঙের শাড়ি দেখতে পায়। সে শাড়িটা হাতে নিয়ে দেখতে শুরু করলে মানাপ তাকে রেডি হওয়ার জন্য তাড়া দিতে থাকে। মায়া তার যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে মানাফের একটা কথা তার কানে ভেসে আসে। শাড়ি কুচিটা কিন্তু আমি ঠিক করে দেব। আয়নার সামনে বসে মায়া রেডি হচ্ছে। হালকা করে সেজেছে সে। লম্বা চুলগুলোকে খোপা করে রাখা, দু হাতে নীল রঙা রেশমি কাঁচের চুড়ি। মানাপ দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে তার বেলি ফুলের মালা। হয়তো সে মায়াকে দেবে বলে নিয়ে এসেছে। অপলক দৃষ্টিতে মায়াকে দেখছে সে। মায়া, আপনি খুব সুন্দর। মানাফের গলার আওয়াজে মায়া দরজার দিকে তাকায়। সে আজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। মায়া তাকানোতে মানাপ তার দিকে এগিয়ে আসে। হাতে থাকা বেলি ফুলের মালাখানা তার খোপায় সযত্নে পরিয়ে দেয়। মায়া এখনও ড্রেসিং টেবিলের সামনেই বসে আছে। মানাপ ধীর পায়ে মায়ার সামনে এসে হাঁটু গেড়ে বসে পাঞ্জাবির পকেটে হাত দেয়। মায়া চুপচাপ চোখ ছোট ছোট করে মানাফের কাণ্ড দেখছে। একজোড়া রূপোর নুপুর বের করে তার পায়ে পরিয়ে দেয় মানাফ। নুপুর জোড়া মায়ার খুব পছন্দ হয়। মনে মনে মানাফের পছন্দের প্রশংসা করতে থাকে সে। মানাফ মায়াকে বসা থেকে উঠিয়ে দাঁড় করায় আর বলে, এইবার পারফেক্ট, চলুন যাওয়া যাক। ওরা দুজন ফরিনা মাহমুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে আসে। মানাফ আজ তার বাইক বের করে নেই। সে আজ মায়াকে নিয়ে রিকশায় চড়ে ঘুরতে চাইছে। রিকশা নিজের মতো করে চলছে। মানাফ এক হাতে মায়ের বাহু আঁকড়ে ধরে বসেছে আর অন্য হাতে শাড়ির আঁচল নিয়ে রেখেছে, যাতে করে অসাবধানতাবশত রিকশার চাকায় না আটকে যায়। মানাফের এই ছোট্ট কেয়ারগুলো মায়ের ভালোই লাগছে। মানাফ সামনের দিকে তাকিয়েই বলে, আজকের দিনটাই না হয় আমরাই হিমু আর রূপা। রুহানি সেই যে তার রুমে দরজা লাগিয়েছিল আর খোলেনি। রাশেদ চৌধুরী এবার খুব টেনশন করছেন মেয়ের জন্য। রুহানির মা নাফিসা চৌধুরী তো ইতিমধ্যেই কান্না শুরু করে দিয়েছেন। রাশেদ চৌধুরী রুহানির রুমের দরজায় বারবার কড়া নাড়ছে। রুহানির দরজা খোলার কোনো নামগন্ধই নেই। এবার তিনি সিদ্ধান্ত নেন দরজা ভেঙে ফেলবেন। যেই ভাবার সেই কাজ। দুজন সার্ভেন্টকে দিয়ে দরজা ভাঙতে শুরু করেন। কিছুক্ষণ পরে দরজা খুলে যেতেই ওনারা সবাই হুড়মুড় করে রুমে আসেন। নাফিসা চৌধুরী মেয়েকে দেখে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারান। দৌড়ে মেয়ের কাছে গিয়ে কোলে তুলে নেন রাশেদ চৌধুরী। এই মুহূর্তে ওনাদের হসপিটালে যেতে হবে। সন্ধ্যা হয়ে আসলে ওরা বাসায় চলে আসে। মায়া বাসায় এসে দেখতে পায় মিতুল আহমেদ এবং আশা ড্রয়িং রুমে বসে ফরিনা মাহমুদ আর মীরার সঙ্গে কথা বলছেন। আশা মায়াকে দেখা মাত্রই বসা থেকে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। মানাপ আশাকে ভালো মন্দ জিজ্ঞেস করে।
তারপর মিতুল আহমেদকে সালাম জানিয়ে রুমে চলে আসে। মায়া জামা কাপড় পাল্টে পুনরায় আবার ড্রয়িং রুমে ফিরে আসে। এই মুহূর্তে এখানে না থাকলে অতিথিদের অসম্মান করা হবে। মিতুল আহমেদ মায়ের কাছে গিয়ে বলেন, মারে, আমাকে ক্ষমা করে দিস। স্বার্থপরতার ভ্রমর আমার মধ্যে জেঁকে বসেছিল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম, শুধু নিজেদের কথাই ভেবেছিলাম সেদিন। তোমার ক্ষমা চাইতে হবে না ফুপিমণি, তোমার যা ঠিক মনে হয়েছিল সেটাই করেছো, আমি কিছু মনে করিনি। তুই সত্যি বলছিস তো মা? তোমরা বসো, আমি আসছি। মায়া তার রুমে এসে শাড়িটা পাল্টে নিয়ে 3 পিস পরে নেয়। এরপর নিজে এসে রান্নাঘরে গিয়ে কিছু নাস্তা বানাতে শুরু করে দেয়। মানব এসে তাকে কাজে সাহায্য করতে থাকে। ফরিনা মাহমুদ সোফায় বসে কথা বলছেন। নাস্তা বানানোর দায়িত্বটা তিনি মায়া আর মানবকে দিয়েছেন আজ। রাতে সবাই একসাথেই খাওয়া দাওয়া করে। মায়া আর তার শাশুড়ি মিলে খাবার টেবিল পরিষ্কার করে। এরপর রুমে এসে দেখে মানব বিছানার একপাশে শুয়ে আছে। মায়া গিয়ে তারই পাশে শুয়ে পড়ে। মানব মায়ার হাত ধরে বলে, আমাদের এই সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার জন্য আমি আপনাকে যথেষ্ট সময় দেব, তবে দিন শেষে যেন ভালোবাসাটা আমাদেরই হয়। আমি আপনার সবচেয়ে কাছের একজন হতে চাই, যাকে নির্দ্বিধায় আপনি আপনার মনের সকল কথা বলতে পারবেন, যার সাথে নিজের সব দুঃখ, কষ্ট, অভিযোগ, অভিমান সব কিছু ভাগাভাগি করতে পারবেন। আমরা কি পারি না আমাদের এই পবিত্র সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিতে? ড্রিম লাইটের আবছালোয় মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মানাফের কথাগুলো শুনে যাচ্ছে। তুলনায় তার থেকে মানাফের ম্যাচুরিটি বেশি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মানাফ জিজ্ঞেস করে, কি এত ভাবছেন মায়া? ভাবছি স্বামী স্ত্রীর মাঝে বেশি দিন দূরত্ব রাখতে নেই। কথাটা বলে মায়া মানাফের সন্নিকটে যায়। মানাফ তার কাজে অবাক হয়ে যায়। সে ভাবতে পারেনি মায়া তাকে এত তাড়াতাড়ি মেনে নেবে। খুশিতে আপ্লুত হয়ে সে মায়াকে জড়িয়ে ধরে। যখন বুঝতে পারে সে কি করে বসেছে, তখন আবার মায়াকে ছেড়ে দেয়। মায়া নিজ থেকেই মানাফের বুকে মাথা রাখে। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তোমার আমার বিয়েটা হয়েছে। আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তির জন্য আমাদের সম্পর্কের দূরত্ব বজায় থাকুক। আমি দ্বিতীয়বার তোমায় ভালোবাসতে চাই। প্লিজ আরেকবার বলুন, আপনি আমাকে ভালোবাসতে চান? ভালোবাসতে চাই তোমায়। কথাটা শোনা মাত্রই মানাফ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে অন্য কেউ এসে তাকে নিয়ে চলে যাবে। রাতটা দুজনের এভাবেই কেটে যায়। খুব সকালে মায়ার আগেই মানাফের ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে চোখ মেলে তাকায় সে। পাশে মায়া গভীর ঘুমে আচ্ছন্ন। মানাফ আস্তে করে মায়ার মুখের সামনে আসে। এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। মায়া কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। মানাফ তার কপালে আলতো করে ছুঁয়ে দিয়ে মায়াকে ডাকতে থাকে। কয়েকবার ডাকার পর মায়ের ঘুম ভেঙে যায়। মানাফ তাকে বলে, আজান পড়ে গেছে, উঠুন, দুজনে একসাথে নামাজ আদায় করে আজকের দিনটা শুরু করি। উঠছি। কানাডা, রাত 10টার দিকে রুহানির জ্ঞান ফেরে। মেয়ের এমন অবস্থায় রাশেদ চৌধুরী এবং নাফিসা চৌধুরী একদমই ভেঙে পড়েন। একটা মাত্রই আদরের মেয়ে ওনাদের। তার কিছু হয়ে গেলে ওনারা নিজেদের কিছুতেই ক্ষমা করতে পারবেন না। কাল সকাল থেকেই রুহানি নিজেকে তার রুমের মধ্যে বন্দি করে রেখেছিল। বাবার সাথে চেঁচামেচি করার পর রুহানি তার রুমে এসে একবার আহানকে কল করে, কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ হয় না। রাতে যখন তাকে ডাকাডাকি করা হয়, তখন তার কোনো সাড়া শব্দ না পেয়ে নাফিসা চৌধুরীর মন মেয়ের জন্য বড্ড ছটফট করতে শুরু করে। এরপর যখন দরজা ভেঙে ওনারা রুহানির রুমের ভেতরে যায়, তখন সবাই দেখে ফ্লোরে রক্ত, আর রুহানি মেঝেতে নিস্তেজ অবস্থায় পড়ে আছে। মেয়ের এমন অবস্থা দেখে নাফিসা চৌধুরী জ্ঞান হারান। রাশেদ চৌধুরী তাড়াতাড়ি করে মেয়েকে কোলে করে বাড়ির বাইরে বের হন। এরপর গাড়িতে করে হসপিটাল অবধি চলে যান। রাত পেরিয়ে সকাল হয়, সকাল পেরিয়ে রাত হয়ে যায়। তবুও রুহানির জ্ঞান ফেরে না দেখে তার বাবা খুব ভয় পেয়ে যায়। রুহানি চোখ মেলে তাকিয়ে দেখে তার মাম্মা পাপা দুজনেই তার মাথার কাছে বসে আছে। দুজনের চোখ মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট বিদ্যমান। মেয়েকে চোখ মেলে তাকাতে দেখে রাশেদ চৌধুরী দ্রুত রুহানিকে জড়িয়ে ধরে। প্রিন্সেস, আর কখনো এমন করবে না। তোমার কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচতাম? তুই একবারও আমাদের কথা ভাবলি না মা? বেশ, আমরা আহানের সাথেই তোমার বিয়ে দেব। তুমি একটু সুস্থ হও, আমরা খুব দ্রুতই বাংলাদেশে যাবার ব্যবস্থা করব। রুহানি কোনো কথাই বলছে না দেখে তার বাবা বলেন, মাম্মা পাপার সাথে কথা বলবে না? রুহানি তখনও চুপ করেই কান্না করতে থাকে। রুহানির জ্ঞান ফিরেছে শুনে ডক্টর একবার এসে তার চেক আপ করে যান। ডক্টর বলেছেন কাল সকালে তাকে বাসায় নিয়ে যেতে পারবেন ওনারা। রুহানিকে হালকা কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন নাফিসা চৌধুরী। রাশেদ চৌধুরী পাশেই বসে মেয়ের মাথায় হাত বুলে দিতে থাকেন। আজ অফিস বন্ধ থাকায় মানাফ আর মারুফ দুজনেই বাসায় রয়েছে। মানাফ আজ জেদ ধরেছে সে রান্না করবে। মারুফও সাথে তাল মিলিয়েছে। মীরার শরীরটা একটু দুর্বল থাকায় সে তার রুমে শুয়ে আছে। ফরিনা মাহমুদ, স্বামী মাহমুদ ড্রয়িং রুমে বসে আছেন।
মায়া মীরার জন্য ডিম সিদ্ধ আর কিছু ফল নিয়ে যায়, সাথে 1 গ্লাস দুধও আছে। খাবারগুলো দেখে মীরা নাক মুখ কুঁচকে ফেলে, মানে হচ্ছে তার এই খাবারগুলোকে খুব একটা পছন্দ হয়নি। মায়া তাকে জোর করে হলেও কিছুটা খেয়ে নিতে বলে, তার কথায় মীরা অল্প অল্প খাবার খেয়ে নেয়। মায়া মীরাকে নিয়ে রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবা ড্রয়িং রুমে বসে ফরিনা মাহমুদ এবং ওনার স্বামী মাহমুদের সাথে কথা বলছেন। বাবাকে এখানে দেখতে পেয়ে মায়া খুব খুশি হয়ে যায়। এরপর সবাই একই সঙ্গে খেতে বসে। মানাফ আর মারুফের রান্না করা খাবার সবারই খুব ভালো লাগে, সকলে খুব প্রশংসা করে খাবারের। সেদিন মাহবুব আলম সকলের জোড়াজোড়িতে মেয়ের শ্বশুরবাড়ি থাকতে রাজি হয়ে যান। কেটে যায় আরও 2 দিন। রুহানি এখন সুস্থই আছে, তবে হাতের কাটা জায়গাটা ব্যথা রয়েছে এখনও। রাশেদ চৌধুরী কালই ওনাদের জন্য বাংলাদেশে যাবার টিকিট কেটে নিয়েছেন। আজই ওদের ফ্লাইট। ওনারা ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছেন। তারপর 3 জনই প্লেনে উঠে পড়েন। রুহানি তার সিটে হেলান দিয়ে আছে। সে শুধু একটা কথাই চিন্তা করছে, আহান যদি তাকে মেনে না নেয় আর ভালো না বাসে, তখন সে কি করবে। মেয়েকে এভাবে চুপ করে থাকতে দেখে নাফিসা চৌধুরী বলেন, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? না। কিছু খাবে? কথাটা বলে রাশেদ চৌধুরী ওনার সাথে করে আনা খাবার রুহানির হাতে দেন। তার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তাই সে খাবারটা তার বাবাকে ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরে প্লেন চলতে শুরু করে। খালি বাড়িতে ফরিনা মাহমুদ আর মায়া ছাড়া আর কেউই নেই। মীরাকে নিয়ে মারুফ চেক আপ করাতে গেছে। মানাফ অফিসে নতুন, তাছাড়া একা হাতে সব কাজ সামলাতে পারবে না বলে শামীম মাহমুদও আজ অফিসে গেছেন। ফরিনা মাহমুদ ওনার রুমে মাথা ধরে বসে আছেন। বেশ অনেকক্ষণ ধরে উনি মাথা ব্যথায় তরপাচ্ছেন। মায়ের অসুবিধার কথা ভেবে তিনি তাকেও ডাকছেন না। অন্যদিকে মায়ের একা একা খুব বোর ফিল হচ্ছিল। এমনিতে এই বাড়িতে মীরা আর তার শাশুড়ি ফরিনা মাহমুদের সাথে সারাদিন কেটে যায়, তবে এই সময় একা থাকতে ভালো লাগছে না। বিধায় সে তার শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করবে ভেবেই ফরিনা মাহমুদের রুমে যায়। রুমে এসে দেখে ফরিনা মাহমুদ মাথায় হাত ধরে বসে আছেন। সে ওনার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা তোমার? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে আর তুমি আমাকে ডাকলে না পর্যন্ত? তোর অসুবিধে? থাক, আর বলতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মায়া তাড়াতাড়ি করে তার রুমে এসে মাথা ব্যথার ওষুধ নিয়ে যায় ফরিনা মাহমুদের কাছে। টেবিল থেকে 1 গ্লাস পানি ঢেলে ওনার হাতে দেয়। উনি ওষুধটা খেয়ে নেন। মায়া ওনার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসে। ফরিনা মাহমুদ তা খেতে শুরু করেন। কেটে যায় বেশ কিছুদিন। আজ মানাফ মায়াকে নিয়ে তাদের অফিসে এসেছে। তাদের শোরুমে ড্রেস ডিজাইনারের একটা ডিল হয়েছিল, যা মানাফ নিজেই পূরণ করেছিল। সে এই কাজটা মায়াকে দিয়েছিল। সে জানতো মায়া খুব ভালোভাবে এই কাজটা করতে পারবে। সেদিন মানাফের এক কথায় মায়া রাজি হয়ে যায় কাজ করার জন্য। মায়া তার বাবাকে ওদেরই বাসার সামনে একটা বাড়িতে ফ্ল্যাট ভাড়া নেয়। মাহবুব আলম এখন মেয়েকে যখন ইচ্ছে দেখে যেতে পারেন। মায়াই তার বাবার দায়িত্ব নিয়েছে। মানাফের বাড়ির সবাই বেশ খুশি হন এই কাজে। তাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। মেয়ে বাবাকে দেখবে, এটাই স্বাভাবিক। তবে এই সমাজে বেশিরভাগ ফ্যামিলিতেই মেয়েদের তাদের বাবা মায়ের দায়িত্ব নিতে দেওয়া হয় না। এমনকি বিয়ের পর মেয়েদের জীবনটা হয়ে ওঠে 4 দেওয়ালের মাঝে বন্দি। মায়া মানাফের কেবিনে বসে নিজের কাজ করছে। মায়া নিজের মতো করে তার কাজে ব্যস্ত, আর অন্যদিকে মানাফ আর চোখে বারবার তাকে দেখছে আর মুচকি হাসছে। মায়া তার কাজ বন্ধ করে মানাফের দিকে তাকাতে দেখে মানাফ তাকেই দেখে হাসছে। সে একবার নিজের দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে, তাকে কি আর জোকারের মতো লাগছে? নইলে মানাফ তাকে দেখে এভাবে ঠোঁট টিপে হাসছে কেন? আমাকে কি জোকারের মতো লাগছে? মায়ের কথা শুনে মানাফ কিছুটা ভরকে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, না তো, কেন? তাহলে এভাবে তাকিয়ে হাসছো কেন? আজ আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য আপনাকে সব সময় সুন্দর দেখায়। তোমার কি আমাকে আপনি করে ডাকা বন্ধ হবে না? আমি যে এই আপনিটাকে বেশি ভালোবাসি। মানাফের কথা শুনে মায়ার ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। মানাফের দৃষ্টির আড়ালে এক নজর তাকে দেখে নেয় মায়া। তাকে হাসলে খুব কিউট লাগে মায়ের কাছে। সকালে যখন মায়া মানাফের আগেই ঘুম থেকে উঠে পড়ে, তখন মন ভরে তাকে দেখার সুযোগ মেলে তার। এই লুকোচুরি খেলা বেশ উপভোগ করছে মায়া। মানাফ অনেকবার তার অনুভূতিগুলোকে তার কাছে তুলে ধরেছে, তবে মায়ার কাছে থেকে এখনও ইতিবাচক বা নেতিবাচক কোনো উত্তরই পায়নি মানাফ। সে মায়ার অনুভূতিগুলোকে খুব করে অনুভব করতে পারে। ভালোবাসে বলে ভালোবাসা হয়ে যায় না। মায়া নিজের মাঝে মানাফের জন্য কিছু অনুভব করে সব সময়। দ্বিতীয়বার কাউকে ভালোবেসেছে সে, তবে ভালোবাসা কথাটা মুখ ফুটে বলার সাহস হয়ে ওঠেনি এখনও। সে চায় তার অব্যক্ত অনুভূতিগুলোকে মানাফ নিজে থেকে বুঝে যাক। যা সে মুখে বলতে পারে না সেটা যেন মানাফ চট করে বুঝে ফেলুক। পরন্ত বিকেল, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, তবে আকাশে সূর্যের লাল আভা এখনও বিদ্যমান।
পাখিরা ডানা ঝাপটে নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। মানব মায়াকে নিয়ে সবেমাত্র অফিস থেকে বের হয়েছে। সন্ধ্যের এই সময়টায় যান চলাচল একটু বেশিই থাকে। বাইকটা খুব সাবধানে চালাচ্ছে মানব মায়াকে নিয়ে সবেমাত্র অফিস থেকে বের হয়েছে। সন্ধ্যার এই সময়টায় যান চলাচল একটু বেশি থাকে। বাইকটা খুব সাবধানে চালাচ্ছে মানব। পেছনে মায়া তাকে জড়িয়ে ধরে বসে। প্রায় ৪৫ মিনিট পর ওরা বাসায় এসে পৌঁছায়। এর মধ্যে ২০ মিনিট ওদের জ্যামের মাঝে বসে থাকতে হচ্ছে। বাসায় আসতেই মায়া দেখতে পায় তার ফুপিমণি পুরো পরিবার নিয়ে এসেছেন। অবাক করার বিষয় হচ্ছে এখানে রুহানিও আছে, সাথে দুজন অচেনা কেউ রয়েছে যাদের মায়া চেনে না। মায়াকে দেখা মাত্রই আশা উঠে আসে। মানাফও বুঝতে পারে না হঠাৎ করে ওনারা কেন এসেছেন। মায়া আশাকে জিজ্ঞেস করে রুহানির কথা। আশা বলে, ভাইয়া আর রুহানি আপুর আবার বিয়ে ঠিক হয়েছে। ওই ভাইয়াকে খুব ভালোবাসে। জানো আপু, রুহানি আপু ভাইয়ার জন্য সুসাইড করতে গিয়েছিল। বলিস কি? হ্যাঁ, এই তো কিছুদিন আগেই ওনারা বাংলাদেশে এসেছে। রুহানি আপু অনেকবার চেষ্টা করেছে ভাইয়াকে মানানোর, কিন্তু বরাবর হতাশ হয়ে ফিরেছিল। 2 দিন আগেই ভাইয়াকে বিয়ের জন্য রাজি করাতে সক্ষম হয়েছে রুহানি আপু। ওহ, যাক, ভালোই হয়েছে। আচ্ছা, রুহানি আপুর পাশের দুজন কে? আপুর বাবা মা। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছেন। মায়া মানাফকে নিয়ে রুমে চলে আসে। সে মানাফের আগে ফ্রেশ হয়ে নেয়। তারপর রান্নাঘরে এসে মানাফের জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে যায়। সারাদিনের কাজের ব্যস্ততায় বেশ ক্লান্ত অনুভব হচ্ছিল মানাফের। শাওয়া নিয়েও যেন এই ক্লান্তি যাচ্ছিল না। মনে মনে ভাবছিল ঠান্ডা কিছু পান করলে ভালো হতো। তখনই মায়া হাতে করে 1 গ্লাস পানীয় কিছু এসে তার হাতে দেয়। মানাফ গ্লাস নিয়ে অর্ধেক খেয়ে মায়াকে ফিরিয়ে দেয়। পুরোটা শেষ হয়নি বলে মায়া জিজ্ঞেস করে, পুরোটা খেলে না কেন? আপনিও নিজে কিছুই খাননি, বাকিটা আপনি খেয়ে ফেলুন। আমি পরে কিছু খেয়ে নিব, এটা তুমি খেয়ে নাও। ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। কথাটা বলে মায়ের চোখের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। মায়া গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে ফেলে। তারপর গ্লাসটা নিয়ে রান্নাঘরে আসে আবার। সবার জন্য একা হাতে নাস্তা বানানো শুরু করে। ফরিনা মাহমুদও উঠে এসে মায়ের সাথে হাতে হাত লাগাতে থাকেন। মানাফ কিছুক্ষণ ফ্যানের নিচে বসে থেকে ড্রয়িং রুমে এসে তার বাবার পাশেই বসে। মায়া আর ফরিনা মাহমুদ সবাইকে নাস্তা দিতে থাকে। সবার খাওয়া হয়ে এলে আশরাফ আহমেদ শামীম মাহমুদ এর কাছে একটা কার্ড এগিয়ে দেন। মায়া বেশ ভালোই বুঝতে পারে এটা কিসের কার্ড। মানাফ তার বাবার কাছ থেকে কার্ডটা চেয়ে নিয়ে পড়তে থাকে। এটা আহান আর রুহানির বিয়ের কার্ড। ওদের বিয়ের কথা শুনে সবাই বেশ খুশি হয়। মায়ার এতে খুশি হয়েছে। খুশি না হবার তো কোনো কারণ নেই। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে। তাদের এই ভালোবাসাটা পূর্ণতা পেতে যাচ্ছে। মায়া তো সেই কবে থেকে তার একতরফা অনুভূতিগুলোকে মনে থেকে মুছে ফেলেছে। সত্যি কি পুরোপুরিভাবে মুছে ফেলতে পেরেছে? হয়তোবা। মায়া তো দ্বিতীয়বার মানাবকে ভালোবাসতে শুরু করেছে, তাই মনের মাঝে অন্য কারো ভাবনা না রাখাই শ্রেয়। মানাব একবার মায়ের দিকে তাকায়। মায়াকে খুশি দেখতে পায় সে। হঠাৎ করে মায়া মানাফের কাঁধে ঢলে পড়ে। এমন হওয়ায় মানাব অনেকটা ঘাবড়ে যায়। সবাই একসাথে বসে কথা বলছিল। মায়া তার পাশেই বসেছিল। মানাব বারবার মায়ের গালে হাত রেখে ডাকতে শুরু করে। তবুও মায়ের কোনো হুঁশ নেই। তার জ্ঞান না ফেরায় সে খুব ভয় পেয়ে যায়। মানাব তাকে পাজাগোলা করে নিয়ে রুমে এনে শুইয়ে দেয়। এরপর তাড়াতাড়ি করে তাদের পরিচিত একজন ডক্টরকে কল দেয়। মানাব মায়ের মাথার কাছে তার হাত ধরে বসে আছে। সবাই ওদের রুমেই আসে মায়াকে দেখার জন্য। বেশ কিছুক্ষণ পর ডক্টর আসে। তিনি এসেই বলেন রুম থেকে ভিড় কমানোর জন্য। সবাই রুম থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। মানাফ এখনও মায়ের পাশে আছে। ডক্টর একবার চেক আপ করে জানায় সারাদিন না খেয়ে এবং ক্লান্ত থাকার ফলে জ্ঞান হারিয়েছে। এতে ভয়ের কিছু নেই। জ্ঞান ফিরলে যেন হালকা কিছু খাবার তাকে খাইয়ে দেওয়া হয়। কথাটা শোনা মাত্রই মানাব যেন হাঁপ ছেড়ে বাঁচে। খুব ভয় পেয়েছিল সে মায়ের জ্ঞান না ফেরায়। মায়ের যখন জ্ঞান ফেরে তখন চোখ খুলে দেখে মানাব তার হাতটা ধরে মাথার পাশে বসে আছে। তাকে চোখ মেলে তাকাতে দেখেই মানাব মায়াকে শোয়া থেকে উঠে বসায়। এরপর তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসে। ফরিনা মাহমুদ ছেলেকে দেখা মাত্রই মায়ের কথা জিজ্ঞেস করেন। মানাব ওনাকে জানিয়ে দেয় যে মায়ের জ্ঞান ফিরেছে। ফরিনা মাহমুদ মায়ের জন্য কিছু হালকা খাবার বেড়ে দেন মানাফের কাছে। সে খাবার নিয়ে রুমে আসে। মায়া এখনও বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। মানাফ গিয়ে মায়ের পাশে বসে খাবার খাইয়ে দিতে থাকে। মায়া চুপটি করে খাবারটা খেয়ে নেয়। খাবার খাওয়ার পর মানাফ মায়াকে ঘুমানোর কথা বললে সে তার এক কথা শুয়ে পড়ে। মানাফ খাবার প্লেটটা নিয়ে যায়। ফরিনা মাহমুদ ছেলেকে খাবার বেড়ে দেন। মানাফ খেয়ে চলে আসে। লাইট অফ করে মায়ের পাশেই তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মায়া এখনো ঘুমায়নি।
সে ঘুরে মানাফের দিকে মুখ করে শুয়ে থাকে আর বলে, তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? আপনাকে হারানোর ভয় আমার ক্ষণে ক্ষণে হয়। শেষ নিঃশ্বাস অবধি আমি আপনাকে আমার পাশেই চাই। আপনার কিছু হয়ে গেলে আমি যে শেষ হয়ে যাব মায়া। এমন কথা মুখেও আনবে না তুমি। আমি সবসময় তোমার পাশেই থাকবো, ছায়া হয়ে। আচ্ছা, এত কথা না বলি, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে আহান আর রুহানি তাদের পরিবারের সাথে শপিং করতে এসেছে। দুজনের পছন্দ অনুযায়ী ম্যাচিং করে বিয়ের শপিং করা হচ্ছে। ওদের শপিং করা শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে আসে। অন্যদিকে আজ মানাফ অফিসে যায়নি, সারাক্ষণ মায়ের পাশে ছিল। তাকে আজ সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে মানাফ। সকালের নাস্তা আর দুপুরের খাবারটা মানাফ রুমে এনে খাইয়ে দিয়েছে। মায়ের এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, তাই সে মানাফকে বলে বাইরে কোথাও থেকে ঘুরে নিয়ে আসতে। মানাফও এতে রাজি হয়ে যায়। সেই খুশিতে মায়া তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে থাকে। সারা বিকেল দুজনে একসাথে রিকশায় করে ঘুরেছে। সন্ধ্যার দিকে মানাফ মায়াকে নিয়ে একটা শপিং মলে ঢোকে। টুকটাক বাড়ির সবার জন্যই কেনাকাটা করে সে। মায়াকে একটা লাল টুকটুকে কাতান শাড়ি কিনে দেয় মানাফ। শাড়িটা লালের মাঝে সোনালি সুতোয় কারুকাজ করা। মায়েরও শাড়িটা খুব পছন্দ হয়। কেনাকাটা করার পর দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতে খাবার খেয়ে নেয়। আর বাড়ির বাকিদের জন্য খাবার প্যাক করে নিয়ে নেয় মানাফ। আজ আহান আর রুহানির গায়ে হলুদ। সব আয়োজন কমিউনিটি সেন্টারে করা হচ্ছে। আহান আর রুহানিকে স্টেজে বসানো হয়েছে কিছুক্ষণ আগেই। আহানের পাশে রুহানিকে খুব সুন্দরী দেখাচ্ছে। পাশাপাশি দুজনকে বেশ ভালোই মানায়, এমনটাই সবাই বলছে। আজও রুহানিকে খুব সুন্দর করে সাজিয়েছে পার্লারের মেয়েরা। আহান হলুদ রঙের পাঞ্জাবি পরেছে আর রুহানিকে হলুদ রঙের বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে। যদিও সে শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তবুও একটা দিনেরই তো ব্যাপার, তাই পরে নিয়েছে। আশাও রুহানিকে তার ভাবি হিসেবে মন থেকে মেনে নিয়েছে। খুব এনজয় করছে তার ভাইয়ের বিয়েটা। মিতুল আহমেদ বারবার ওনার ভাইয়ের কাছে ফোন দিয়ে জানার চেষ্টা করছেন যে ওনারা কখন আসবেন। ওনাদের জন্য অপেক্ষা করে আছেন মিতুল আহমেদ। বেশ কিছুক্ষণ পর মানাফ তার পুরো পরিবার নিয়ে কমিউনিটি সেন্টারে আসে। জ্যামের কারণে ওদের আসতে কিছুটা দেরি হয়েছে। মানাফের বাবা মা এবং মাহমুদ আলম গিয়ে মিতুল আহমেদ আর ওরা স্বামীর পাশে গিয়ে দাঁড়ান। মারুফ মীরাকে সামলাচ্ছে। তার এখন 7 মাস চলছে। তার চলাফেরা করতে খুব একটা অসুবিধা হচ্ছে না বলে এখানে এসেছে। মায়া আর মানাফ দুজনে ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরেছে। মায়া যখন সন্ধ্যের দিকে এখানে আসার জন্য রেডি হচ্ছিল, তখন কোত্থেকে মানাফ এসেছে তার চুলে খোপা সযত্নে বেলি ফুলের মালা পরিয়ে দিয়ে যায়। যখন তারা রেডি হয়ে রুম থেকে বের হয়, তখন ফরিনা মাহমুদ তাদের দেখে বলল, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে খুব সুন্দর দেখাচ্ছে, কারো নজর না লাগুক। কথাটা বলে তিনি তার চোখের কাজল দুজনের কানের পেছনে লাগিয়ে দেয়। ওনার এমন কাজে কিছুই বলে না মায়া আর মানাফ, বিনিময়ে মুস্কি হাসে। মানাফ মায়ের হাত ধরে স্টেজের কাছে যায়। মারুফও মীরাকে সেখানেই নিয়ে যায়। দুটো মেয়ে এসে রুহানির হাতে মেহেন্দি দিয়ে দিতে থাকে। আশা এসে মায়াকেও সেখানে নিয়ে যায়। রুহানির হাতে মেয়ে দুটো খুব সুন্দর করে মেহেন্দি দিয়ে দেয়। আশা একটা মেয়েকে বলে মায়ের হাতেও সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিতে। আশার কথায় একটা মেয়ে এগিয়ে আসে, হাতের তালুতে সুন্দর করে মানাফের নামটা লিখে দেয়। আশা আর মীরাকেও মেহেন্দি দিয়ে দেওয়া হয়েছে। তারপর একে একে গায়ে হলুদের কার্যক্রম শুরু করে দেওয়া হয়। মারুফ মীরাকে নিজ হাতে বিরিয়ানি খাইয়ে দিতে থাকে। এদিকে মায়েরও খুব খিদে পেয়েছে, কিন্তু 2 হাতে মেহেদি থাকায় কিছু খেতেও পাচ্ছে না। সে আস্তে করে মানাফকে বলে, শোনো না। বলুন, আমি শুনছি। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, আপনি এখানেই বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মানাফ উঠে চলে যায়। মায়া স্টেজের দিকে তাকিয়ে দেখে আহান রুহানিকে খাইয়ে দিচ্ছে। এরই মাঝে অনেকের মধ্যমণি হয়ে ওঠে ওরা। মায়া সেখান থেকে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর মানাফ খাবার নিয়ে আসে। মায়া হাত ধুয়ে ফেলার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। মানাফ তাকে আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছেন? হাত ধুয়ে আসতে। কেন? খাবো না। আমি কি বলেছি আপনাকে হাত ধুয়ে আসতে? আমি থাকতে আপনি হাতে খাবেন কেন? আমি নিজে আপনাকে খাইয়ে দেব। দেখি হা করুন। মায়া আর কোনো কথা না বাড়িয়ে নিজের জায়গায় বসে পড়ে। মানাফ তাকে খাইয়ে দিতে শুরু করে। ফরিনা মাহমুদ আর শামীম মাহমুদ দূর থেকে ওনাদের 2 ছেলের কাণ্ড দেখছেন। ছেলেদের বউয়ের প্রতি এমন ভালোবাসা দেখে সত্যিই খুব খুশি ওনারা। রাতে খুব দেরি করেই বাড়ি ফিরে মানাফ আর মায়া। মারুফ মীরাকে আর তার বাবা মাকে নিয়ে আগে চলে এসেছিল। মিতুল আহমেদ ওনার ভাইকে কিছুতেই আজ যেতে দেবেন না বলে বায়না ধরেছেন। বোনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আজ ওনাদের বাড়িতেই থেকে গেছেন মাহমুদ আলম। অন্যদিকে মায়া আর মানাফের ফিরতে হয়েছে, কারণ রুহানির ইচ্ছে হয়েছিল অনুষ্ঠানের শেষ না অবধি যাতে ওরা এখানেই থাকে।
কলিং বেল চাপতেই ফরিদা মাহমুদ দরজা খুলে দেন। এরপর তিনি রুমে চলে যান। মায়া দরজা আটকে দুজনেই রুমে চলে আসে। আজ মায়া মানাফের কিনে দেওয়া সেই টুকটুকে লাল কাতান শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো সমস্ত পিঠ জুড়ে মেলে দেওয়া, কানের একপাশে সাদা কাঠগোলাপ লাগানো। হালকা সাজে শ্যামবতী এই নারীকে অপরূপ সুন্দরী লাগছে মানাফের কাছে। সেও মায়ের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। দুপুরের আগেই ওরা কমিউনিটি সেন্টারে চলে আসে। মীরার শরীরটা ভালো না লাগায় সে আসতে পারেনি। ফরিদা মাহমুদও বাড়ি থেকে গেছে মীরার কখন কি লাগে না লাগে তা দেখার জন্য। মারুফ আর তার বাবা শামীম মাহমুদ অফিসে গেছে। মানাফ আর মায়া কমিউনিটি সেন্টারে এসে তার বাবা মাহবুব আলমের সাথে দেখা করে আসে। জোহরের নামাজের পর আহান আর রুহানির বিয়ের কাজ সম্পূর্ণ হয়। রুহানিকে বউ সাজে বেশ ভালোই লাগছে মায়ের কাছে। খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে, সাথে বউ সাজ। আহান খয়েরি রঙের শেরওয়ানি পরেছে নিজের বিয়েতে। ওদের বিয়েতে সবাই খুব খুশি আছে। মিতুল আহমেদও ছেলের খুশিতে ভারী খুশি, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সময় তার আপন গতিতে প্রবাহমান। সময় কারোর জন্যই থেমে থাকে না। সময়ের সাথে সাথে কিছু ভালোবাসার গভীরতায় দিনকে দিন যেন বেড়েই যায়। মানাফ আর মায়ার ব্যাপারটাও ঠিক তেমন। বর্ষাকালের শুরুতে মুষলধারে মেঘ বর্ষিত হচ্ছে। বৃষ্টির কারণে গাড়ির কাজ ভেদ করে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মানব গাড়ি ড্রাইভ করছে, মায়া তার পাশেই বসে। পেছনে মারুফ মীরাকে আগলে ধরে বসেছে। মীরা ক্রমাগত ব্যথায় তরপাচ্ছে। রাতের খাবার খাওয়ার পর থেকেই মীরার পেটে খুব অস্বাভাবিক ব্যথা হচ্ছিল। মাঝে মাঝে বেবি নড়াচড়া করলেও ব্যথা হয়, তবে আজকের ব্যথাটা যেন অন্যরকম। সে বিছানায় বসে তরপাচ্ছিল। মারুফ আর মানাফ এখনো বাড়ি আসেনি, হয়তো বৃষ্টির জন্য আটকা পড়েছে। বাড়িতে মীরা আর মায়া ছাড়া কেউই নেই। ফরিদা মাহমুদের খালা মারা গিয়েছে 2 দিন হলো। তিনি আর শামীম মাহমুদ সেখানেই গেছেন। মায়া রান্নাঘরে এঁটো প্লেট ধুয়ে এসে মীরার কাছে আসে। এসে থেকে মীরা ব্যথায় কাতরাচ্ছে। সে তাড়াতাড়ি করে মীরার কাছে এসে তার হাতটা ধরে বলে, মীরা কি হয়েছে তোর? প্লিজ বল আমায়। আমি সহ্য করতে পারছি না মায়া, মারুফকে কল করে আসতে বল। তুই বস, আমি এক্ষুনি ভাইকে কল করছি। মায়া দ্রুত মারুফকে কল করে, কিন্তু অপর পাশ থেকে কেউ রিসিভ করে না। উপায় না পেয়ে সে মানাফকে কল করে। কিছুক্ষণ সময় নিয়ে মানাফ কলটা রিসিভ করে। হুড়মুড় করে মায়া বলতে শুরু করে, হ্যালো, কোথায় আছো তুমি? হ্যালো মায়া, আমি কিছু শুনতে পারছি না। তুমি কোথায় আছো? এই তো আমরা চলে এসেছি প্রায়। প্লিজ তাড়াতাড়ি বাড়ি আসো, মীরার পেন হচ্ছে। আসছি। বেশ কিছুক্ষণ পর মারুফ আর মানাফ বাড়ি আসে। মারুফ দ্রুত মীরাকে পাজা কোলে তুলে নেয়। এরপর গাড়ি নিয়ে ওরা 4 জনই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ পর মানাফ গাড়িটাকে হসপিটালের সামনে দাঁড় করায়। আস্তে করে পুনরায় কোলে তুলে নেয় মারুফ। হসপিটালের ভেতরে যেতেই নার্সরা ব্যস্ত হয়ে পড়ে। দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে থাকে। মীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মাঝেই অপারেশন শুরু হয়ে যায়। মারুফ ওটির বাইরে ক্রমাগত পায়চারি করছে। টেনশনে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মানাফ কল করে তার মাকে বিষয়টা জানিয়ে দেয়। এর সাথে মীরার ফ্যামিলিতেও জানায়। ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আসছেন বলে জানিয়েছেন। মানাফ মারুফকে সাহস যোগায়। মায়া এক কোণায় বসে ওটির দরজার পানে তাকিয়ে থাকে। মীরার জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইছে। পরের দিন সকালে ফরিদা মাহমুদ আর শামীম মাহমুদ হসপিটালে চলে আসেন। দুজনেই খুশি খুশি, তা ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। মীরার বাবা মা উপস্থিত আছেন এখানে। ওনার কাল রাতেই এসেছেন। মানাফ আর মায়া বাড়িতে গিয়েছে ওনাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে বলে। কাল রাতে তো কারোরই খাওয়া হয়নি। সকালে শুধু একটু চা খাওয়া হয়েছে ওনাদের। ফরিদা মাহমুদ নাতিকে দেখার জন্য কেবিনে যান। মারুফ মীরার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ফরিদা মাহমুদ এসে চেয়ার টেনে বসেন। ছোট বাচ্চা ছেলেটা তার মায়ের পাশে আরাম করে ঘুমাচ্ছে। ফরিদা মাহমুদ কিছুক্ষণ ওদের সাথে কথা বলে মীরার বাবা মায়ের কাছে যান। এরই মাঝে মায়া আর মানা পাশে খাবার নিয়ে। মীরার জন্য সে তেল ঝাল ছাড়া খাবার নিয়ে এসেছে। সে মীরাকে খাওয়ানোর জন্য কেবিনে যায়। মারুফ সহ বাকিরাও খেয়ে নেয়। মানাফ আর মায়া বাড়ি থেকে খেয়ে এসেছে। মায়া একবার ছোট বাচ্চাটার হাত স্পর্শ করে। হসপিটাল থেকে 4 দিন পর মীরাকে ডিসচার্জ করে দেয়। তুমুল বর্ষণের রাতে বাচ্চাটা জন্ম হয়েছে বলে মায়া ছেলেটার নাম রেখেছে বর্ষণ মাহমুদ। সবারই নামটা খুব পছন্দ হয়েছে। আজই ছেলের আকিকা দিয়ে দেয় মারুফ। আহানের পরিবার থেকে সবাই এসেছে ছোট বাচ্চাটাকে দেখার জন্য। রুহানির একবার বর্ষণকে কোলে নেয়। আহান একবার মায়ের দিকে তাকায়। নিজের ব্যবহারে সে খুব অনুতপ্ত। মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে সে চাইছে মায়ের কাছে ক্ষমা চাইতে।
মায়া তখন একপাশে দাঁড়িয়েছিল। আহান গিয়ে তাকে বলে, এর আগে আমি অনেকবার তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অসম্মান করেছি, তোমার মনে বহুবার কষ্ট দিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার গায়ের রং নিয়ে যা নয় তা বলেছি। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই মায়া, তুমি সাধারণের মাঝে অসাধারণ। আপনাকে ক্ষমা চাইতে হবে না ভাইয়া, ওসব এখন আর গায়ে মাখি না। আর জানেন তো, কেউ একজন আমি যেমন ঠিক তেমনভাবেই আমাকে ভালোবাসে। কথাটা বলে মায়া আহানের থেকে দূরে সরে যায়। আহান গিয়ে রুহানির হাতটা ধরে। রুহানি 1.5 মাসের প্রেগনেন্ট। আহান খুব যত্নশীল রুহানির প্রতি, বড্ড ভালোবাসে সেই মেয়েটাকে। দুজনে খুব সুখে আছে। তবে মায়ের কাছে ক্ষমা চাওয়াটা আহানের জন্য খুবই প্রয়োজন ছিল। রাতে মানাফ রুমে এসে দেখে মায়া নেই, হয়তো ওয়াশরুমে গেছে, আর নয়তো ব্যালকনিতে। সে দরজা আটকে ব্যালকনিতে গিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। সে গিয়ে পাশে দাঁড়াতেই মায়া তার হাতটা ধরে রুমের ভেতরে চলে আসে। বিছানায় দুজনে পাশাপাশি বসে ছলছল দৃষ্টিতে মানাফের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর তার হাত থেকে প্রেগনেন্সির কিটটা মানাফকে দেয়, যেখানে 2টো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। 7 বছর পর আজ বর্ষণের জন্মদিন। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজ আহানদের পরিবারকেও ইনভাইট করা হয়েছে। বর্ষণের সব পছন্দের খাবার রান্না করেছে মায়া আর মীরা মিলে। মায়া রুমে এসে দেখে তার মেয়ে মেঘলা চুপ করে বিছানায় বসে আছে। সে গিয়ে মেয়ের পাশে বসে বলে, কি হয়েছে আমার মায়ের? চুপটি করে বসে আছে কেন? ভাইয়া আমার সাথে খেলছে না মাম্মা, আয়ুষী আপের সাথে খেলছে। মায়া মেঘের জন্য আলমারি থেকে নতুন জামা বের করে দেয়। চুলগুলোকে সুন্দর করে বেঁধে দিয়ে সাদা জামার সাথে ম্যাচিং করে মাথায় ক্রাউন পরিয়ে দেয়। মেয়েকে নিয়ে মায়া ড্রয়িং রুমে আসে। মানাফ আর আহান একসাথেই দাঁড়িয়েছিল। মানাফ গিয়ে মেঘকে কোলে তুলে নেয়। মেয়ের গালে চুমু দিয়ে বলে, কি তো আমার রাজকন্যা। কিছুক্ষণ পরে বর্ষণকে কেক কাটতে বলা হয়। কেক কেটে সে সবাইকে এক এক করে খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়। অনেকক্ষণ ধরে মেঘ বর্ষণের সাথে কথা বলছে না দেখে সে নিজেই তার কাছে যায়। তাকে দেখে মেঘ বলে, আমি খুব রাগ করেছি ভাইয়া। কেন? তুমি আয়ুষী আপুর সাথে খেলো, কিন্তু আমার সাথে খেলো না। মেঘ কি খুব রাগ করেছে? তো তার রাগ কিভাবে ভাঙানো যায়? রাগ ভাঙানো যাবে না। এগুলো পেলে কি মেঘের অভিমান ভাঙবে না? বর্ষণ অনেকগুলো চকলেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘের চকলেট ভীষণ পছন্দ। চট করে বর্ষণের হাত থেকে সবগুলো চকলেট নিয়ে নেয়। বর্ষণ একগাল হেসে বলে, এবার অভিমান ভেঙেছে। কিছুক্ষণ আগেই মায়া মেঘকে ঘুম পাড়িয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গিয়ে শাড়িটা পাল্টে নেয়। রুমে এসে থেকে মানাফ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেও সেখানে চলে যায়। মানাফের পাশে দাঁড়িয়ে তার কাঁধে মাথা রেখে বলে, সময় কত তাড়াতাড়ি বয়ে যায় তাই না? এই তো সেদিন আমাদের মেঘ এইটুকুন ছিল। ভালোবাসাগুলো এভাবেই বেঁচে থাকুক আজীবন। ভালোবাসা কখনো রূপ গুণ দেখে হয় না। ভালোবাসা কখনো রূপ গুণ এসব দেখে হয় না। ভালোবাসা তো হয় কারণে অকারণে। এটা সম্পূর্ণ মনের ব্যাপার।